নমস্কার সবাইকে। আহ, আমরা হুদহুদ থেকে এই লাইভটা নতুন শুরু করছি, এর আগে কখনো করিনি। আমরা আমাদের আলাপচারিতা পর্ব সম্পর্কে অনেকেই হয়তো জানেন, কারণ এর আগে সরঞ্জিত চক্রবর্তী এবং নীল দত্ত এসেছেন। গ্রুপ ডিসকাশনটা, ফেসবুক লাইভটা আমরা আগে কখনো করিনি। তবে সৌমিক আমাদের সাথে রয়েছে, সৌমিক দায়িত্ব নিয়েছে, ও খুবই ইন্টারেস্টেড এটা চালানোর জন্য। তো আমরা সেটা নিয়ে যাবো। আজকের বিষয় বা ইত্যাদি যা বাকি রয়েছে সেগুলো সবই সৌমিক জানাবে। আমি জাস্ট এই ইন্ট্রোডাকশনটা দিতে এলাম। ওভার টু ইউ সৌমিক। নমস্কার, আমি সৌমিক। আলাপচারিতা সিজন 2 আজকে সেকেন্ড এপিসোড। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে বাংলা বইয়ের আগামীকাল। আমি প্রথমেই প্যানেলিস্টদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেব সবার। আমাদের সঙ্গে আছেন বিতান চক্রবর্তী, উনি হাওয়াকল প্রকাশনের কর্ণধার ও লেখক। আমাদের সঙ্গে আছেন অতনু প্রজ্ঞান, উনি বিশিষ্ট লেখক ও তথ্য প্রযুক্তি কর্মী। আমাদের সঙ্গে আছেন মারুফ হোসেন, উনি অভিযান প্রকাশনা সংস্থার কর্ণধার এবং লেখক। স্বাগত সবাইকে। আমি শুরু করব অতনুদাকে দিয়ে। আমার প্রথম প্রশ্ন খুব ক্লিশেড একটা প্রশ্ন। এই যে প্যান্ডেমিক শুরু হলো, এই প্যান্ডেমিকে আমাদের সবার জীবনেই অনেক পরিবর্তন এসছে। আমরা নিউ নর্মাল বলে যেটাকে বলছি, বাংলা বইয়ের ক্ষেত্রেও কি সেরকম কিছু পরিবর্তন তুমি লক্ষ্য করেছো বাংলা বই বা বাংলা সাহিত্যের ক্ষেত্রে? বাংলা সাহিত্যের ক্ষেত্রে কি পরিবর্তন, তার থেকে কিন্তু অনেক বেশি ইনফ্রাস্ট্রাকচারগত একটা পরিবর্তন ঘটে গেছে। মানে ধরো মানে মোটামুটি ধরো গত 10 বছরের মধ্যে কিন্তু আমাদের বই পাড়ায় একটা অন্তত 3-4টে বড় বড় আমরা চেঞ্জ দেখলাম। তার আগে যেটা চলছিল আপ টু মানে বিফোর 10 বছর, তখন একটা নির্দিষ্ট গত 80-90 বছর ধরে একই রকম চলেছে। কিন্তু গত 10 বছর আগে আমাদের প্রথম ধরো পিওডি এলো, প্রিন্ট অন ডিম্যান্ড এলো। এতদিন ধরে যে একটা অফসেট প্রকাশনী চলছিল, 1100 করে কপি মানুষ প্রকাশকরা দিত, তার জায়গায় একজন ছোট প্রকাশক এসে সে 50 কপি ছাপার দিকে গেল। তার অত গোডাউনের প্রয়োজন হলো না, তার একটা মার্কেটিং প্ল্যাটফর্ম তোমার ফ্লিপকার্ট, অ্যামাজন হলো, কিংবা কলেজ স্ট্রিটে ঘুরে ঘুরে দোকানগুলোতে একটু বইগুলো ডিসপ্লে করলো, এইভাবে সে মার্কেটে এন্ট্রি নিল। এবার যেটা ঘটলো, মানে তার কিছুদিন পরে যেটা হলো, আর একটা ফ্লো এলো, সেটা হচ্ছে ধরো অনেক মার্কেটিং কোম্পানিগুলো, মানে মাঝখানে রেড বেঙ্গলি বলো বা বইচই বা বই বাসা, এই ধরনের কোম্পানিগুলো মার্কেটে ঢুকলো। এবং এরা কি করলো যে এরা আরেকটু ইজি করে দিল, যে ছোট ছোট কোম্পানি, বড় কোম্পানি সবার কাছ থেকে বইগুলো নিয়ে পাঠকের কাছে পৌঁছে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ দিয়েই সমস্ত অর্ডার গুলো নিচ্ছে, গুগল পে দিয়ে পে করে দিচ্ছে, ফলে পাঠক অনেক ইজিলি আগের থেকে বেশি অর্ডার দিচ্ছে। আর তারপর লকডাউনে যেটা হলো সেটা হচ্ছে প্রমোশনাল অ্যাসপেক্টে অনেক বেশি হলো। তার আগে পর্যন্ত কিন্তু এত বেশি প্রমোশন আমরা দেখতে পাইনি। তো লকডাউনের সময় মানুষ যেহেতু অনেকটাই ঘরের মধ্যে ছিল, সেহেতু প্রচুর লাইভ এই ব্যাপারগুলো পুরোপুরি ইন্টারনেট নির্ভর হয়ে গেল। প্রচুর ওয়েবিনার তৈরি হতে লাগলো। আজকের যেমন ওয়েবিনার, এই কালচারটা কিন্তু মোটামুটি লকডাউন থেকেই স্টার্ট হলো, যে সমস্ত একটা বই নিয়ে ডিসকাশন হচ্ছে, নানা রকম বিষয় নিয়ে ডিসকাশন হচ্ছে। তার ফলে একজন প্রকাশক হোক, একজন লেখক হোক, একজন সমালোচক হোক, সবাই একটা প্ল্যাটফর্মে এসে একটা বইকে কেন্দ্র করে আলোচনা, সাহিত্যকে কেন্দ্র করে আলোচনা পাঠকের কাছে অনেকখানি কি বলবো, চিন্তা ভাবনাকে অনেক বেশি প্রসার ঘটিয়ে দিল। ফলে লকডাউন কিন্তু এইভাবে আমি বলবো যে বই প্রসারের ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে। যেটা আগে একটা বইয়ের উদ্বোধন করার জন্য একটা হল ভাড়া নিয়ে তার একটা অপারেশনাল কস্ট ছিল, তার কতজন পাঠক সেখানে যাবেন এবং তার বিক্রি বাট্টা সেই মতো হবে কিনা সেটা একটা বড় কোয়েশ্চেন মার্ক ছিল। তার বদলে পুরো ব্যাপারটা এখন কিন্তু সিস্টেমেটিক ভাবে সিস্টেমে চলে এসছে, একটা ইন্টারনেটে চলে এসছে। এটা কিন্তু লকডাউনের একটা বড়সড় ভূমিকা বলা যায়। আর তুমি যদি বলো সাহিত্যের দিক থেকে লকডাউনের কি কি ইম্প্যাক্টে কি কি সাহিত্য বেরোবে, সেটা সবে শুরু হয়েছে। সেটা এখনো পর্যন্ত কিন্তু সরাসরি যে প্রচুর ইম্প্যাক্ট পড়েছে লেখাগুলোতে তা নয়, কিন্তু শুরু হয়েছে। আমরা দু একটা করে গল্প দেখলাম, যে একটা গল্প সংকলন আসছে লকডাউনের সময়কার, ছোট গল্প সংকলন এরকম। কিন্তু বিশাল মাপে যে তার একটা সাহিত্যিক ইম্প্যাক্ট হয়েছে লেখালেখিতে, সেটা অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে চোখে পড়েনি আর কি। আমি বিতানদার কাছে আসবো। বিতানদা, লকডাউনে এই যে অতনুদা বললো যে এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের এত প্রাচুর্য, ডিজিটাল প্ল্যাটফর্ম দিয়ে বইয়ের প্রমোশন থেকে শুরু করে বাকি সবকিছু, এটার কোনো সুদূর প্রসারী ইম্প্যাক্ট তোমার কাছে কিভাবে দেখছো সেটা, এই পুরো জিনিসটা? মানে প্রকাশক হিসেবে এটা আমাদের কাছে একটা বিশাল অপরচুনিটি, এবং আমি অতনুদার সাথে একমত যে এটা কিন্তু মানে লকডাউনেই শুরু হয়নি।
তার বেশ কয়েকটা বছর আগেই শুরু হয়েছে, যখন ইন্টারনেট মানুষের কাছে সহজলভ্য হয়েছে। প্রকাশকরা, মানে যেহেতু আমরা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে আসি বাংলার প্রকাশকরা, ফলে আমাদের কাছে দোকান নেওয়ার, আমাদের কাছে গোডাউন নেওয়ার এই ব্যাপারগুলো আস্তে আস্তে মানে আমাদের থেকে দূরে সরতে শুরু করলো। মানে কেউ, একজন মানুষ সে মেসে থাকে বা তার একটা নিজের একটা ঘর আছে, সেখানেই সে তার অল্প করে বই রেখে কাজ করতে পারে। কিন্তু লকডাউন যেটা আমাদেরকে ফিরিয়ে দিল, সেটা হচ্ছে একটা পাঠক ফিরিয়ে দিল প্রকাশকদের কাছে। একটা বিপুল পাঠক, মানে তারা কিন্তু লকডাউনে বই কিনেছেন। আহ, বিভিন্ন জায়গা থেকে তার হিসেবপত্র এসছে। এবং আমরা নিজেরাও মানে সারা ভারতবর্ষে যখন ব্যবসা করেছি দেখেছি, আমরা দুটো ভাষায় কাজ করি তো, দুটো ভাষাতেই বিপুল বই বিক্রি হয়েছে, এবং সেটা কিন্তু আহ, একদমই ডিজিটাল মাধ্যমে, সেটা কিন্তু বইয়ের দোকান থেকে নয়। এটা কিন্তু মানে এখন হয়তো একটা প্রসঙ্গ আসবে, তাহলে কি বইয়ের দোকানগুলো ট্রেড, মানে একটা থ্রেটের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা আমরা হয়তো একটু পরে আলোচনা করতে পারি। কিন্তু ডিজিটাল মাধ্যমে বই বিক্রিটা প্রচুর বেড়েছে, এবং আর একটা বড় সুবিধে হয়েছে ভারতবর্ষে। আহ ধরো আমরা যখন 2014-15 সাল থেকে অনলাইনে ব্যবসা করা শুরু করলাম, তার আগে পর্যন্ত আমরা কলেজ স্ট্রিটের দোকানের উপরেই ভরসা করতাম। তো তখন আমার মনে হয়েছে যে মানে তখন আমরা দেখতাম যে পাঠকের একটা দাবি ছিল যে আমাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিন। লকডাউন কিন্তু মানুষের ক্যাশ অন ডেলিভারি চাওয়ার অভ্যেসটাকে অনেক কমিয়ে দিয়েছে। আমি বলছি না জিরোতে নিয়ে গেছে, কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। মানুষ এখন ডিজিটাল পেমেন্ট করতে অভ্যস্ত হচ্ছেন। তারা পেমেন্ট করছে মানে প্রকাশকদের, এবং যারা ছোট ছোট অনেক যারা বইয়ের ব্যবসাতে নেমেছেন, তাদেরকে ভরসা করছেন, বিশ্বাস করছেন। এটা কিন্তু বাংলা প্রকাশনার কাছে একটা খুব বড় অপরচুনিটি, এবং বাংলা প্রকাশনার জন্য এটা একটা দারুণ একটা, আমি বলবো, কি বলবো, এটা একটা চিহ্ন, যেখানে পাঠক শুধুমাত্র কিছু বড় নামের পেছনে দৌড়চ্ছে না, সেটা অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক। সেখানে কিন্তু মানে লোকে হোয়াটসঅ্যাপেও অর্ডার দিচ্ছে, তারা জাস্ট একটা অচেনা লোককে গুগল পে করে দিচ্ছেন, এবং সেই মানুষটির দায়িত্ব নিয়ে বইটা পৌঁছে দিচ্ছেন। এটা কিন্তু বাংলা প্রকাশনার ব্যবসায় একটা মানে মাইল স্টোন হতে চলেছে বলে আমার মনে হয়। আমি এই কথার সূত্র ধরি মারুফদার কাছে আসবো। মারুফদা, বিতানদা যেরকম বললো যে লকডাউনে এই যে একটা অন্য ভাবে বইয়ের কেনা বেচা শুরু হয়েছে, যেটা খুব রেভলিউশনারি, আর যেটার প্রভাবও সুদূর প্রসারী, এর কি কোনো কুপ্রভাবও আছে? যেমন ধরো, আমরা লকডাউনের শুরুতে দেখেছিলাম অনেক নিউজ রিপোর্টে যে কলেজ স্ট্রিটের বই পাড়ার প্রকাশকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের বই বিক্রি হয়নি। বা এই 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 ব্যাপারটা তুমি কিভাবে দেখছো, যে এই লকডাউনে যদি তোমার প্রকাশনা সংস্থার কোনো কুপ্রভাব, তুমি সেই সেই ব্যাপারটা যদি কিভাবে দেখছো, যদি সেখানে একটু বলো। তুমি মনে মিউট আছো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছে। তোমার লকডাউনের, হ্যাঁ লকডাউনের ক্ষেত্রে যেটা আমার মনে হয় যে কুপ্রভাব যেটা, সেটা বোধহয় আমরা কাটিয়ে উঠবো। প্রথম কথা আমার যেটা মনে হয়, কারণ হচ্ছে প্রথম যে 2 মাস 3টে মাস দোকান আমাদের বন্ধ ছিল সারা কলেজ থেকে। তো সেই সময় এবং তারপরে ধরো আমফান আমফান এই সমস্ত বিষয়গুলো, কিন্তু গত 2-3 মাসে, মানে গত 2-3 মাস আমি একদম তোমাকে বলছি পুজোর পর থেকে সমস্ত কলেজ স্ট্রিটের বিক্রি কিন্তু আগের থেকে মানে আগের কাছাকাছি পৌঁছে গেছে। এবং কোনো কোনো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে, মানে বিশেষ করে ছোট ছোট প্রকাশনাদের ক্ষেত্রে, তারা কিন্তু আগের বছরকে ছাপিয়ে যাওয়ার মতো বিক্রি করছে। তার একটা বড় কারণ, যেটা আগের দুজন মানে অতনু দা এবং বিতান যেটা বললো, যে মূলত অনলাইন যে বুক স্টোর গুলো আমাদের সঙ্গে সাহায্য করছে বই বিক্রির ক্ষেত্রে। তো সেইটা কিন্তু এর আগে দেখা যায়নি এতটা। মানে এর আগে এরাও ছিল, কিন্তু এদের যে প্রভাব, সেই প্রভাবটা অনেক কম ছিল। সেই প্রভাবটা লকডাউন বাড়িয়ে দিয়েছে। ঠিক একইভাবে যেটা বিতান একটু আগে বলছিল, যে এখন ছোট লেখক বা বড় লেখক বা বিখ্যাত লেখক অবিখ্যাত লেখক, এই যে ভেদাভেদটা অনেকটা মুছে গেছে লকডাউন মুছে দিয়েছে। কিন্তু এটা আমি শুধু লকডাউন বলবো না, এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়া আমাদের মুছে দিয়েছে। এবং এই যে মানে যে লকডাউনের যে পরিপূর্ণ লকডাউনের যে 3 মাস, সেই 3 মাস তো মানুষ আরো বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে। তারা আড্ডা, তারা গল্প, তারা সবকিছুতেই।
টেলিফোনে হোক, হোয়াটসঅ্যাপে হোক, ফেসবুকে হোক, নানা টুইটারে, নানা রকম মাধ্যমে হোক। তো এই যে যত বেশি বেশি করে মানুষ সোশ্যাল মিডিয়ার কাছে আসছে, তত কিন্তু বড় বড় যে সমস্ত মিডিয়া হাউসের তাদের যে একাধিপত্য, সেটা কিন্তু ভেঙে যাচ্ছে। মানে এই যে ধরো আমি যেটা অতনুদা প্রথমেই বলছিল, যে এই ধরনের যে ওয়েবিনার বা এই ধরনের যে আলোচনাগুলো এখন লাইভ হচ্ছে, আলোচনা হচ্ছে, এরকম প্রচুর প্রত্যেক দিনই প্রচুর নানা রকম সবাই করছে, চেষ্টা করছে তাদের মতো করে। তো এইটার একটা কিন্তু খুব ভালো প্রভাব রয়েছে। মানে এই যে আমি আমার কথাটা বলতে পারছি, অতনুদার কথাটা বলতে পারছি, বিতানের কথাটা বলতে পারছে। তো আমাদেরকে ধরো তো বাংলা সাহিত্য নিয়ে কটা প্রোগ্রাম সারা বছরে বড় বড় মিডিয়া হাউস গুলো করে, কটা করে গুনে ফেলা যায়। মানে একেবারে জাস্ট বইমেলার সময় প্রকাশকদের একটু গুরুত্ব হয়, তখন যেন মনে হয় যে প্রকাশক বা বাংলা বই বেঁচে টেচে আছে, তারপরে সারা বছর লোকে ভুলে যায়। ধরো মানে আজকে গরম বেশি পড়েছে, আজকে ঠান্ডা বেশি পড়েছে, আজকে গ্যাসের দাম বেড়েছে, আজকে বাজার দর বেড়েছে, কি এই সমস্যা সেই সমস্যা। তো না, বিভিন্ন ক্ষেত্রের লোকজন তার মতামত টিভিতে, খবরের কাগজে দেয়, কিন্তু কখনো দেখেছো যে কোনো, মানে খুব কম ক্ষেত্রেই দেখবে যে সাহিত্যিকদের কোনো মতামত নেওয়া হয়। আর প্রকাশকদের মতামত তো নেওয়াই হয় না, মানে এটা কখনোই কোনোদিন জানো, প্রকাশকদের বাজার করতে হয় না, প্রকাশকদের কোনো কিছু করতে হয় না। তো এই যে আমাদের মতো করে আমরা একটা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছি নানা রকম ভাবে, এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো লকডাউন এসে আমাদের বাড়িয়ে দিয়েছে। তো এই সোশ্যাল মিডিয়া যবে থেকেই এসেছে তবে থেকেই কিন্তু এই অখ্যাত বিখ্যাত এই ব্যাপারটা ভেঙে গেছে, এবং লকডাউন সেটাকে আরো ত্বরান্বিত করেছে, আরো ব্যাপক করেছে, আরো বড় করে তুলেছে। তো এখনো পর্যন্ত কিন্তু আমি লকডাউনের বিরাট কোনো কুপ্রভাব দেখতে পাচ্ছি না, যেটা ওই সাময়িক একটা কুপ্রভাব ছিল অবশ্যই। অনেকের মাইনে হয়নি, অনেক মানুষ তাদের ঠিকঠাক করে তাদের মানে বইপত্র অনেক নষ্ট হয়েছে, আমাদের অনেক কম্পিউটার নষ্ট হয়ে গেছে, সেগুলো তো ঠিক আছে, সেটা তো সাময়িক একটা এত বড় একটা প্যান্ডেমিক সিচুয়েশন, সেখানে কিছু কিছু ক্ষতি তো সবারই থাকবে। তো ঠিক আছে, সেটা সেটা বাদ দিলে বাকি কিন্তু বলবো যে অনেক অনেক ভালো জায়গায় বাংলা বই এই মুহূর্তে রয়েছে। তুমি এই যে সোশ্যাল মিডিয়া বললে, এই প্রসঙ্গেই তোমার কাছে আবার আসি। সোশ্যাল মিডিয়ার একটা প্রভাব যদি আমি বলি, যে সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বাংলা সাহিত্যের ধরনটার একটা খুব বড় চেঞ্জ দেখতে পাচ্ছি। কিরকম চেঞ্জ? যেমন ধরো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে প্রচুর পোস্ট হয়, প্রচুর গল্প থেকে শুরু করে কবিতা বা আরো বিভিন্ন সাহিত্যের বিভিন্ন কিছু পোস্ট হয়। তো সেই পোস্টের কিছু রিয়াকশন আসে, সেই রিয়াকশনের ভিত্তি করে পরে আবার সেই একটা সেই প্রতিক্রিয়ার একটা ব্যাপার চলতে থাকে। তো এই এই ব্যাপারটা কি লেখকদের বা সাহিত্যিকদের একটা নিজস্ব বলয়ের মধ্যে কনফাইন করে দেয় না? মানে অন্যভাবে বলতে গেলে, সোশ্যাল মিডিয়ার জন্য কি বাংলা সাহিত্যে কালজয়ী কোনো সাহিত্য রচনা করার স্কোপটা অনেক কমে গেছে? না, এটাও আমি একমত নই। তার কারণ হচ্ছে যে আহ যদি তুমি বলছো যে প্রথম কথা হচ্ছে যে একটা নির্দিষ্ট গণ্ডি, তো সে নির্দিষ্ট গণ্ডি কিন্তু প্রত্যেকটা, যদি আমি মিডিয়া হাউস গুলো বলি, তারও একটা গণ্ডি আছে। হ্যাঁ, হয়তো আমাদের এই লাইভটি হয়তো দেখবে হয়তো সে 10 জন দেখলো, মিডিয়া হাউসে, বড় বড় মিডিয়া হাউসে তো 1 লক্ষ লোক দেখবে, কিন্তু এই 1 লক্ষ লোকটাও কিন্তু একটা গণ্ডি। ওটা কিন্তু আমাদের এই যে 9 কোটি 9.5 কোটি পশ্চিমবঙ্গবাসী, কি বাকি 30 কোটি সমস্ত অখণ্ড বাংলাভাষী, তাদের কাছে কাছে কিন্তু কেউ পৌঁছতে পারছে না, ফলে সবকিছুই কিন্তু গণ্ডিবদ্ধ। ফলে প্রথম ব্যাপারটা, গণ্ডি, ছোট গণ্ডি বড় গণ্ডি এটা হতে পারে, আমরা ছোট ঠিক আছে, কোনোটা বড় সেটা ঠিক আছে, কিন্তু গণ্ডি সবকটাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখো, একজন লেখকের যদি মানে একজন পাঠকের প্রতিক্রিয়া থেকে তিনি নিজেকে সংশোধন করে নেন, সেটা তো একদিক থেকে ভালো। ধরো আমি এরকম বলছি যে অনেক অনেক বড় বড় ম্যাগাজিনে অনেক লেখা বার হওয়ার সময় অনেক তথ্য ভুল থাকে, দেখবে পাঠকেরা চিঠি লেখে যে এই জায়গাটা আপনার তথ্য ভুল আছে, আপনি এটা ঠিক করে নিন। বা সেটা হয়তো ভুল নয় ঠিকই, লেখক ঠিক লিখেছেন, পাঠক ভুল জানতো, সেটাও পরবর্তীকালে লেখক আবার চিঠি দিয়ে জানাচ্ছেন। তো যখন বই হয়ে বার হতো, তখন দেখা যেত সেই ভুল ত্রুটিগুলো সংশোধিত হয়েই বার হতো। তো এখন অনেকে কি করেন, অনেক লেখক আছে তারা তার প্রথম লেখাটি ফেসবুকেই দিয়ে দেন। তো সেখান থেকেও তার পাঠকেরা তার মতো করে তার ভুল ত্রুটি বা তার যে মানে মন্তব্য, পাঠ প্রতিক্রিয়া, সেগুলো দেওয়ার চেষ্টা করে, এবং এখান থেকে লেখকদের আহ মানে তার পরবর্তী বই হওয়ার সময় সেগুলো ঠিকঠাক করে নেন। আর কালজয়ী কোনটা বা কালজয়ী কোনটা হবে না, সেটা তো এখন এইভাবে বলা সম্ভব নয়। আর বাঙালির একটা স্বভাব অবশ্যই আমাদের সবার মধ্যেই রয়েছে, যে আমরা একটু অতীতকালটাকে ভালো বলে মনে করি সবসময়, যা ঘটে গেছে তা সবসময়ই ভালো। অতনুপজ্ঞান যেহেতু এখন বর্তমানে লিখছেন, যেহেতু তিনি বড় লেখক নন,
বিতান যেহেতু এখনকার প্রকাশক, সেই জন্য বিতান বড় প্রকাশক নয়, মানে যারা নেই, যা হয়ে গেছে তা ভালো। এইটা একটি আমাদের খুব বাজে একটি স্বভাব আমি বলবো। তো আমাকে অবশ্যই বলতে হবে বিতান যা কাজ করছে, যে বিতান এই মুহূর্তে দাঁড়িয়ে এই 2020 সালে দাঁড়িয়ে 21 সালে দাঁড়িয়ে সে যে দুভাষায় মানে বই বার করতে পারে, এটা একটা বিরাট ব্যাপার। যে দিল্লিতে কাজ করছে, সে কলকাতায় কাজ করছে, এটা একটা বিরাট ব্যাপার। এই প্রশংসা আমরা কেন করব না, যে এখনকার সময় দাঁড়িয়ে এই কাজটা সে করতে পারছে। এই যে অতনু তা সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াতে বেড়াতে বাংলা সাহিত্যের বিভিন্ন দিকগুলো উন্মোচন করছে, বাঙালির ভাব, এবং ধরো সে আরবে গিয়ে আরবের মানুষদের সঙ্গে এখনকার ভাবনা চিন্তার আদান প্রদান ঘটিয়েছে। তো এই যে ভাবনা চিন্তাগুলো, এটা তো একটা বিরাট ব্যাপার। আমাদেরকে আমাদের সময়কার মানে মানুষজন, আমাদের সময়কার প্রকাশক, আমাদের সময়কার লেখকেরাও যে বিরাট বিরাট কাজ করছেন, সেটাও আমাদের দেখতে হবে, সেটাকেও বলতে হবে। হতেই পারে যে অতনুর একটা লেখা হয়তো সত্যি সত্যি কালজয়ী হয়ে গেল, বা বিতানের একটি বই হয়তো অসম্ভব ভালো হলো, যা হয়তো অনেক 100 বছর পরেও মানুষ পড়ছে। আমি অতনুদার কাছে এখানে না আমি একটু এখানে হ্যাঁ, ঢুকছি, মানে মানুষের দুই একটা কথার মধ্যে ছোট্ট আমি দুই একটা কথা একটু ঢুকিয়ে দিই, তাতে হয়তো মানে নিশ্চয়ই। মারুফদার কথাটা একটা জাস্টিফিকেশন তৈরি হবে। সেটা হচ্ছে একটা জিনিস, কাল ব্যাপারটাই তো সময়, আজকের সময় এবং একটা দীর্ঘ সময় হচ্ছে কাল বলে আমি মনে করি। তো কালকে কি হবে সে কালকে দেখা যাবে, ঠিক আছে। আমি একটা হিসেব দিই, মানে একদম হাতে গরম হিসেব দিই। গত 5 বছরে আমাকে বলতে পারবে যে বেস্ট সেলার যে কনসেপ্টটা আছে আমাদের বইয়ের মার্কেটে, একজন, আমি কারোর নাম নিচ্ছি না, মানে একদম ধরো প্রায় 100 বছরের পুরনো কোনো প্রকাশনা যারা ডমিনেট করছেন বা করেছেন একটা মার্কেট, সেরকম কোনো লেখক বলতে পারবেন? বলতে পারবেন। এমনকি আমি সেখানে কিন্তু আমি শ্রদ্ধা রেখে বলছি, শীর্ষেন্দু বাবুও নেই, উনি কালজয়ী লেখক, শীর্ষেন্দু বাবুও কিন্তু সেই লিস্টের মধ্যে নেই। যারা আছেন তারা কিন্তু নতুন, তাদের লেখালেখি এবং তাদের পাঠক চক্রটা কিন্তু ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রাম, বা আরো হয়তো নতুন ব্লগ, মানে ব্লগ একটা বড় অংশ আছে অবশ্যই, সেগুলো মেন স্ট্রিম কিন্তু নয়। মানে এখন আর একটা হিসেব দিই, মারুফদা আমার থেকে একটা ভালো হিসেব দিতে পারবেন অনেকদিন। মারুফদা এই জগৎটাও দেখেছি, আমরা যেমন ডিজিটালে অনেক বেশি অভ্যস্ত, মানে মারুফদারা তো অ্যানালগটা তো অভ্যস্ত। তখন একটা বড় পত্রিকাতে বিজ্ঞাপন দিতে কয়েক লক্ষ টাকা খরচ হতো, এখন মাত্র 200, 250 বা 300 টাকার একটা রিচার্জ করে নিলে আমি 5,000 ফেসবুকের 5,000 লোকের কাছে পৌঁছতে পারছি, যাদের পেজ আছে, পেজে সে আনলিমিটেড লোকের কাছে পৌঁছতে পারছে। আমি কেন 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ টাকা দিতে যাব? আজকে একজন পাঠক যখন একটা বইয়ের রিভিউ করছেন কোনো একটা গ্রুপে বা তার নিজের ওয়ালে, সে যখন লিখছে, তখন সেখানে হাজার হাজার মানুষ আসতে পারছেন, ভুল ঠিক সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। সেখানে যদি 100 জন লোক পার্টিসিপেট করে, মাথায় রাখতে হবে কেউ কিছু লিখছে না, কিন্তু শুধু পড়ে চলে যাচ্ছে, নিজের একটা বাকেট লিস্ট বানিয়ে নিচ্ছে, সেরকম পাঠকের সংখ্যাও কিন্তু কম নয়। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না, তাদেরকে আমরা কোনো হিসেবের মধ্যে আনতে পারছি না, কোনো এক্সেল শিটে রাখতে পারছি না। তো তারা রিভিউটা দেখছে, পড়ছে, তারা লিখে নিচ্ছে, আচ্ছা এই বইটা খুব ভালো হয়েছে, তো তাহলে আলোচনা হচ্ছে ভালো, আমি লিখে নিই। কারণ আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ইন্দুবালা ভাতের হোটেল গত 1 সপ্তাহে প্রচন্ড আলোচনা হচ্ছে, এবং লোকে কিন্তু টুকটুক টুকটুক করে সেটাকে তার তার লিস্টে রাখছে যে আমি বইটা কিনবো। ফলে এই কনসেপ্টটাও কিন্তু গত 5 বছরে ভেঙে চুরে গেছে, যে কালজয়ী ব্যাপারটা মানে এখনই ঠিক করে ফেলা যাবে না। সেটা আরো আরো 10 বছর, 15 বছর, 20 বছর, হয়তো 50, 100 বছর পর আমরা ঠিক করতে পারবো। এটুকু। আর এই নিয়ে একটা অ্যাড করছি, সেটা হচ্ছে যে তুমি পোস্টের কথা বললে শ্রমিক, এই পোস্টটা না অনেকটা বলতে পারো যে একটা বিজ্ঞাপনের কাজ করছে। মানে ধরো আমাদের গোটা বিশ্বে মোটামুটি 26 কোটি বাঙালি, ঠিক আছে। এতদিন পর্যন্ত আমাদের রিচ, যারা প্রকাশক আছে তাদের রিচ কতটা ছিল? খুব বেশি হলে ভারত, খুব বেশি হলে কলকাতা, তার থেকে বেশি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, তার থেকে বেশি হলে ভারতবর্ষ। 10 কোটি বাঙালি, 16 কোটি বাঙালিকে ধরার কোনো জায়গায় ছিল না। তারা যখন আমাদের দেশে আসতো, তারা কিছু কলেজ স্ট্রিটে গিয়ে কিছু বইপত্র নিয়ে গিয়ে, তাও ফ্লাইটে অনেক ভারী টারি হতো, কিছু বইপত্র ওখানে নিয়ে যেত। কিন্তু এখন একটা ফেসবুক তার যেই একটা চ্যানেল খুলে গেল, একজন লেখক ছোট্ট একটা 500 ওয়ার্ডের কিছু একটা ব্লার্ব যখন লিখছে, তার বই সম্পর্কে হোক বা কোনো ঘটনা সম্পর্কে হোক, তখন কিন্তু পাঠক, অ্যাটলিস্ট সেই 5,000 যে পাঠক তার প্রোফাইল গোষ্ঠীতে আছে, কিংবা সেটি যদি শেয়ার করে তাহলে আরো বেশি ছড়িয়ে পড়ছে, তার যদি পেজ থাকে তাহলে 2 লক্ষ 3 লক্ষ, কিছু মানুষ অ্যাটলিস্ট জানতে পারছে যে এই মানুষটি লেখে কিরকম।
বা এই মানুষটির লেখাটা আমাকে কানেক্ট করতে পারবে কিনা। এই বিতান যে ঘটনাটি বললো, যে ঘটনাটি হচ্ছে ইন্দুবালা নিয়ে, কিছুদিন আগে যেটি হয়েছিল নাস্তিক পণ্ডিত নিয়ে, ফলে এই যে এই পাঠক কিন্তু এগুলো পুরো খেয়াল রাখছে। ইন্দুবালা নিয়ে যে রিভিউ গুলো আসছে সেগুলো যে প্রত্যেকটা দারুণ তা নয়, ছোট 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 একটা রিভিউ, কিন্তু কিংবা ধরুন কেউ একজন নিজের কথা এক্সপ্রেস করছে, কিন্তু পাঠক খেয়াল রাখছে আচ্ছা এই জিনিসটা এই ভদ্রলোক এইভাবে লিখছে, এর লেখার প্যাটার্ন হচ্ছে এই জিনিসটা। আমরা দেখেছিলাম 3-4 বছর আগে রাজা ভট্টাচার্যের একটি কলাম বেরোতো, তো সেই ভারতবর্ষ বলে, সেটি প্রচুর ম্যাসিভ হিট, প্রচুর মানুষ পড়তো, প্রচুর শেয়ার হতো। পরে যখন সেটি বই হিসেবে বেরোলো তখন রাজা ভট্টাচার্য একজন লেখক হিসেবে দারুণ পরিচিতি হয়ে গেলেন। সেম জিনিস আমরা দেখেছিলাম অভিক সরকারের ক্ষেত্রে। আমরা বিন্দু বিসর্গ এভাবে বেরোতে দেখেছি দেবতোষ দার, যে সে ব্লগের আকারে বের করতো। ফলে এই ডিজিটাল প্ল্যাটফর্ম কিন্তু পাঠকের কাছে বিজ্ঞাপন হিসেবে পৌঁছানোর একটা বিরাট বড় জায়গা। তো এই জিনিসটাও কিন্তু মানে আমরা যে পোস্ট মডার্নিজমের কথা পড়েছি, এটা কিন্তু মানে মজা করে পোস্ট মডার্নিজমও বলা যেতে পারে আর কি, যে পোস্ট গুলো পড়ে কিন্তু গোটা পৃথিবীর মানুষ একজন লেখককে চিনে নিচ্ছে আর কি, ছোট ছোট পোস্ট গুলো পড়ে। এর অনেক নেগেটিভ দিকও আছে ডেফিনেটলি, কারণ প্রচুর মানুষ যে এখনো তৈরি নয় সেও প্রচুর লেখা দিচ্ছে, এবং যেহেতু তার বাক স্বাধীনতা এবং তার হাতে একটা প্ল্যাটফর্ম এসছে, সে যা খুশি করতে পারে ইন্টারনেটের দৌলতে, সেহেতু তার মিসইউজও হচ্ছে প্রচুর। প্রচুর ট্রোলিং টাইপের মেটেরিয়ালও আসছে, সেগুলো তো ফিল্টারিং এর জায়গা, কিন্তু পজিটিভ দিকও প্রচুর আছে আর কি। আমি এই সূত্র ধরেই তোমার কাছে আবার আসছি। এই যে বললে যে এই সোশ্যাল মিডিয়া এর জন্য যে বাংলা বইয়ের বা বাংলা সাহিত্যের যে একটা চেঞ্জ এসছে, তো আজকের যুগে এই পোস্ট মডার্ন যে যুগটা বললে, এই যুগে কোন কোন জড়ের বই বাঙালি বেশি পড়ছে, সেটা নিয়ে তোমার কি মত? দেখো এটা না, আমরা যখন অ্যাটলিস্ট ধরো আমরা যখন নিজেরা বেড়ে উঠছিলাম 90s কিডস যারা, ধরো লাইব্রেরিতে আমরা লাইব্রেরি ওয়ার্ক প্রচুর পরিমাণে করছি, আমরা দেখতাম যে তখন তো ম্যাক্সিমাম আমরা মডার্নিজম কিংবা পোস্ট মডার্নিজম এর উপরই বেশি পড়তাম। হয় হার্ড কোর আমরা মডার্নিজম লিটারেচার পড়ছি, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে জাস্ট পরে গড়ে উঠছে, তার মধ্যে স্ট্রিম অফ কনসাসনেস চলে আসছে, ঢোড়াই চরিত মানুষ চলে আসছে, সতীনাথ ভাদুরী আসছেন, ওই ফেজটা আপ টু স্বাধীনতার আমলে আমাদেরকে সেটা খুব কিক দিচ্ছে। বা তারপরে আসছে যুবনাশ্য আসছে আমাদের কাছে, বা তারপরে লিটারেচার অনেকটা পোস্ট মডার্নিজম নিয়ে আসছে, যেটা সে বলে দিচ্ছে যে না আমি শুধু যুক্তিবাদের মধ্যে রাখবো না, আমি সেটাকে পড়া বাস্তবের সঙ্গে মিলিয়ে দেবো, এবং সেগুলো আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করছে এবং সমস্ত ফর্ম গুলো ভেঙে দিচ্ছে। কিন্তু তারপরে আমাদের 90s যখন ক্রস করে গেল, এই গত 5-10 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু জড় ফিকশন অনেক বেশি, অন্তত 5 বছর জড় ফিকশন অনেক বেশি ডমিনেশন এর জায়গা নিয়েছে। মানে সেখানে ধরো তন্ত্র বা এই ভুতুরে বা থ্রিলার এই ধরনের জায়গাগুলো অনেক বেশি পরিমাণে নিচ্ছে, পাঠক কিন্তু জড় ফিকশনের দিকে ঝুঁকছে। ফ্যান্টাসি এর একটা কারণ হতে পারে যে মানুষ তো এই আলটিমেটলি সাহিত্যের নানা যুগ দিয়ে যুগের ঢেউয়ের ভেলায় ভাসতে ভাসতে আসছে। সে দেখতে পেয়েছে যে মডার্ন লিটারেচারের মধ্যে একটা একদম প্রান্তিক মানুষের দুঃখ যন্ত্রণা সে জানতে পারছে যুক্তিবাদের দৃষ্টি দিয়ে। তারপরে সে পরাবাস্তব জগৎটাকেও সে জানতে পেরেছে। এবারে সে এমন একটা জগৎ এর মধ্যে আসতে চাইছে যে তার যে রিয়েলিস্টিক যে জগৎটা সেটাকে ছেড়ে একদম একটা এমন একটা জগৎ যেটা সম্পর্কে সে কিছু জানে না, সেখানে একটু ভুলে থাকতে চাইছে কিছুক্ষণের জন্য। আমি এই কথাটা এক্স্যাক্টলি শুনেছি যে আমার এক কলিগ, সে টুকটাক পড়াশোনা করে, তো সে বলছে দেখো আমার না এমন একটা গল্পের বই দরকার যে গল্পটা আমাকে কিছুক্ষণ এই সারাদিন ধরে কাজকর্ম করছি এই কাজকর্ম থেকে ভুলিয়ে কিছুক্ষণ আমাকে ওর মধ্যে ডুবিয়ে দেবে। অর্থাৎ মানুষ না কোথাও একটা থেকে এই চারিদিকের যে বাস্তবতা, এই পলিটিক্যাল বাস্তবতা, সোশ্যাল বাস্তবতা, নানা কনফ্লিক্টের থেকে বেরিয়ে গিয়ে এমন একটা জায়গা যেটা তাকে সে ভুলে যাবে এবং যেটা তাকে একটা কিক দেবে, একটা রোমাঞ্চ দেবে, সেই জায়গাটা কিন্তু তন্ত্র বলো, থ্রিলার বলো, ভূত বলো, ফ্যান্টাসি বলো, এই ধরনের জায়গাগুলো খুব বেশি করে নিয়ে আসছে এই মুহূর্তে। এবং তার সঙ্গে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি গত 1-2 বছরের ধরে একটা জ্বর উঠে আসছে যে রিলিজিয়ানের নানা রকম অ্যাঙ্গেলের দিক আর কি, মানে পুরাণ কেন্দ্রিক থ্রিলার, এই ধরনের জিনিসপত্র গত 1 বছরে অনেক কিছু দেখতে পেলাম। বা ধরো কোনো একটা মানে মহাকাব্যের চরিত্রকে অ্যানালিসিস করে কোনো একটা উপন্যাস, তার একটা অন্য দিক দিয়ে ধরে একটা উপন্যাস, যেগুলো হয়তো আগে কাজ হয়েছে অল্প, মল্লিকাদি করেছেন বা কাজ হয়েছে, কিন্তু এখন আরো বেশি করে উঠে আসছে। এখন এই মানে উপন্যাসগুলো বা এই লেখাগুলো কতটা পাঠকদের ভ্যালুয়েট করবে অ্যাজ আ সাহিত্য কিংবা বাংলা সাহিত্যে ভ্যালুয়েট করবে সেটা এখনই বলা যাবে না। এটা হয়তো আজ থেকে 10 বছর পরে বলা যাবে যে এগুলোর মধ্যে কোনগুলো অনেক ভালো সাহিত্য হিসেবে উঠে এসেছিল, কিন্তু এগুলো কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এইগুলোই হচ্ছে দেখতে পাচ্ছি যে অ্যাজ আ ট্রেন্ড সাহিত্য আর কি। আমি মারুফতার কাছে আসবো। মারুফতা, এই যে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন পরপর বাংলায় দেখা গেছে, বা 90s থেকে এই যে গ্লোবালাইজেশনের একটা ওয়েভ এসছে, তো এই বিভিন্ন
বিভিন্ন আর্থ সামাজিক যে আমরা প্রেক্ষাপট যে বারবার পরিবর্তন হয়েছে বা চেঞ্জ হয়েছে, এটা বাংলা সাহিত্যের বাঙালি কি কি বই পড়ছে সেই সেই জর্ড প্রেফারেন্সে কেমন এফেক্ট ফেলছে, বা এখন বাঙালি কি কি বই পড়ছে বা কি কি বই বিক্রি হচ্ছে, সেটা নিয়ে তোমার কি মত? না, একটা বিষয়ে আমি কিন্তু অতুলদার সঙ্গে একটু আলাদা কথা বলবো, যে সেটা হচ্ছে যে আগেকার সময় লোকজন যে সবসময় ঐতিহাসিক একটি নদীর নাম, হ্যাঁ, বা ওই যুবনাশ্য বা ইত্যাদি ইত্যাদি খুবই সিরিয়াস সিরিয়াস বই বেশি বেশি পড়তো, আর এখন সবাই তন্ত্রমন্ত্র থ্রিলার পড়ে, এইটা আমি মনে করি না। কারণ আমার মনে হয় যে আহ, যদি তখন তাই হতো তাহলে স্বপন কুমার কারা পড়তো? আমি তো শুনেছি যে স্বপন কুমার বিপুল 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 বিক্রি হতো। তো আহ, ধরো ব্যোমকেশ, এমনকি আমাদের ছোটবেলার আগে থেকেই সত্যজিতের ফেলুদা বিক্রি শুরু হয়ে গেছে। তো ফলে এগুলো কারা পড়তো? তখনও এগুলো বেস্টসেলারই ছিল। আসলে আমরা যখন মানে আমাদের কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা করেছি, তখন আমাদের দুটো প্রশ্ন থাকতো আমাদের, মানে বাংলা অনার্সে বা এম এ তে। যেটা বলা হতো যে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম লেখো, বা ধর্মমঙ্গল কাব্যের জনপ্রিয় কবির নাম লেখো। এই জনপ্রিয় কবি আর শ্রেষ্ঠ কবি দুটো কিন্তু আলাদা আলাদা দুটো ভাবনা, ভাবা নিশ্চয়ই আছে এরকম ব্যাপার, সেই জন্যই এরকম প্রশ্ন আসতো। আমরাও স্যার যেভাবে পড়াতেন আমরা লিখতাম, তখন তো এত বুঝতাম না। যাই হোক, এখন ব্যাপারটা অনেক বাস্তবে বুঝি, কাজ করতে করতে আর কি, কিছুটা বুঝি আর কি। তো আহ, স্বপন কুমার পড়বে, অবশ্যই স্বপন কুমার পড়বে, কিন্তু তারপরেও আবার সেই হয়তো, সে না হলো বা তার হয়তো, মানে ধরো কিরকম ব্যাপারটা সহজ করে বোঝাই। এটা আমি অনেককে বলি, অনেকের সঙ্গে আমার খুব ডিবেট হয়, যারা খুব মানে সিরিয়াস সিরিয়াস কথাবার্তা বলে। ক্লাস ওয়ানের একটি ছেলেকে আমি যদি এখন কোয়ান্টাম ফিজিক্স বোঝাই বা কোয়ান্টামের কোনো একটা অঙ্ক মানে বলি, সে কি কিছু বুঝতে পারবে? পারবে না। তাকে ক্লাস ওয়ানের অঙ্কই দিতে হবে, ক্লাস ওয়ানের অঙ্ক দিতে হবে, টু এর অঙ্ক দিতে হবে, করতে করতে সে মাধ্যমিকের অঙ্ক, এইচএস এর অঙ্ক, তারপরে সে ওইসব জায়গায় যেতে পারবে আর কি। তো তেমনি আমাদের পাঠেরও বোধহয় একটা মানে ক্রম, মানে কি বলবো, যে একটা উন্নতির একটা ব্যাপার স্যাপার আছে, যে সে আস্তে আস্তে, কেন কাউকে যদি প্রথমেই আমি তিস্তাবারের বৃত্তান্ত দিয়ে দিই, দেবেশ রায়ের তিস্তাবারের বৃত্তান্ত একজন প্রথম পাঠক হাতে নিয়ে বসে, আমি জানি না সে কি বুঝতে পারবে, মানে আদৌ সেই রস সে পাবে কি, আমার জানা নেই। তো সে তখন হয়তো সত্যি কোনো একটা তন্ত্রের বই তাকে যদি দিই, কোনো একটা থ্রিলারের বই তাকে যদি দিই, সে হয়তো বইটা পড়ে জীবনে হয়তো প্রথম বইটি সে পড়ে শেষ করে ফেললো। তারপরে তার হয়তো একটা আকর্ষণ এলো যে না, তাহলে সাহিত্য এরকম পড়া টরা যায়। তারপরে পড়তে পড়তে সে হয়তো একটা সময় গিয়ে তিস্তাপারের বৃত্তান্ত পড়বে, নিশ্চয়ই সে পড়বে। কিন্তু এটা একটা বোধহয় এরকম মানে পাঠ অনুশীলনের ব্যাপার, মানে এরকম হঠাৎ হঠাৎ হয় না, মানে হলেও সেই জায়গাটা ঠিক বোঝা যায় না। মানে আমার মনে আছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি, তখন আমি শরৎচন্দ্র শেষ করেছিলাম, একদম গোটা বই 3টে খণ্ড কিনে পড়ে শেষ করেছিলাম। তা আমাকে তিনি, যিনি পড়াতেন, বাংলা পড়াতেন, তো তিনি আমাকে বলেছিলেন যে তুমি আজকে ক্লাস সিক্সে পড়ো, তো তুমি আজকে পড়ে শরৎচন্দ্র যা বুঝেছো, তুমি যখন আরো বড় হবে, আরো বড় হয়ে আরো অন্যরকম বুঝতে পারবে। তো সত্যি সেই পড়াটার এখনকার পড়াটা তো আকাশ পাতাল মানে ফারাক। মানে আমরা ক্লাস ওয়ানে ধরো পড়েছি, আজ ছিল ডাল খালি, আজ ছিল ডাল খালি, কাল ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে। আমাদের সহজ পাঠে ক্লাস ওয়ানের এটা ছিল পাঠ্য। তো তুমি ভাবো যে আজকে এরকম মধ্য চল্লিশে দাঁড়িয়ে এসে এখন যদি এই লাইনটা কেউ বলে, যে আজ ছিল ডাল খালি কাল ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি, হয় সে কেমন করে, দুটোর মানে কি এক হয়? দুটোর মানে এক হয় না। তখনকার মানে একরকম হয়, এখনকার মানে আলাদা রকম হয়। তো যাই হোক, তো এবার আমার মনে হয় যে তখনও ছিল, এখনো আছে। এবারে তখনকার যে স্বপন কুমারের যা বিক্রি আর এখনকার থ্রিলারের যা বিক্রি, সেটা তো একটু স্বাভাবিক কমেছে, ফলে সিরিয়াস বইয়ের পাঠকও একটু কমেছে, সবকিছু দিক থেকে একটু পাঠক কমেছে। আহ তবে আসার কথা, যে সোশ্যাল মিডিয়াকে যেমন অনেকে দোষ দেয় যে সোশ্যাল মিডিয়ার জন্য নাকি পাঠক কমে গেছে, আমি এটা একেবারে একমত নই। মানে আমরা যখন প্রথম প্রকাশনা মানে কাজ করতে আসি প্রকাশনায়, প্রথমে তো আমি প্রকাশক হইনি, আমি প্রকাশনাতে কাজ করতাম, আমি লিটল ম্যাগাজিন করতাম, নানা কিছু করতাম। তো তারপরে 12-13 বছর এই সমস্ত করার পরে পরবর্তীকালে আমি প্রকাশক হয়েছি। তো তখনকার সময় আর এখনকার সময় যদি আমি মানে, ধরো আমি প্রায় 28 বছর ধরেই বাংলা প্রকাশনার সঙ্গে জড়িত। তো সেই 28 বছরের আমার প্রকাশনা জীবন মাত্র 15-16 বছরের প্রকাশনা জীবন। এই টোটালটা যদি আমি ভাগ করি, দেখি যে প্রথম অর্ধের থেকে দ্বিতীয় অর্ধ যখন সোশ্যাল মিডিয়া অনেক বেশি বাড়বাড়ন্ত, তখন কিন্তু বাংলা বইয়ের বিক্রি বেড়ে গেছে, মানে বাংলা বইয়ের বিক্রি কমে গেছিল। সেই কমাটা কিন্তু এখন আবার ক্রমবর্ধমান, বাংলা বই বিক্রি বেড়ে গেছে। এবং এখানে কিন্তু সব বই বিক্রি হচ্ছে,
এবং আমাদের প্রথম যে একদম পয়েন্ট, প্রথম কথা বলার সময় অতনুদি যেমন বললো যে পিওডি বা এই ধরনের নানা রকম সিস্টেম আসার ফলে প্রকাশকরা অনেক সাহসী হয়ে উঠেছে। তো ফলে ধরো যে বইটা সিরিয়াস বইটা, আমি জানি হয়তো এই বইটার 100 জন পাঠক বের করাটা খুব টাফ, তো আগে হলে কি করতো, প্রকাশক সে বই ছাপতো না, যে বলতো না এই বই ছাপা যাবে না, কারণ এই বইটা আমার এই যে 1000 বই ছাপতে হয়, 1000 বই ছেপে আমার গোডাউনে ফেলে রাখতে হবে। কিন্তু এখনকার প্রকাশকেরা কিন্তু সেই বই ছেপে রিস্ক নিচ্ছেন, তারা সাহস পাচ্ছেন, এবং দেখা যাচ্ছে হয়তো 100 নয়, সে বইটাও 500 বই বিক্রি হয়ে গেছে। প্রথমে হয়তো 100 বই চেপেছিল, ছাপার পরে দেখছে লোকজন, আমি আমি জানি না, আমি ইন্দুবালা ভাতের হোটেল পড়িনি, আমিও দেখছি ফেসবুকে বেশ এই বইটির কথা, আমি জানি না যে এবং এই লেখকের নামও আমি কোনোদিন শুনিনি। এবং আমার দৃঢ় বিশ্বাস যদি এই লেখক আজ থেকে 20 বছর আগে কোনো প্রকাশকের কাছে যেত, প্রকাশক তার বই ছাপতো না, বলতো কি নামই শুনিনি, লেখকের নামই শুনিনি, বইয়ের কি বিষয়, ইন্দুবালা ভাটের হোটেল আমি ছাপবো কিনা জানি না। কিন্তু এখনকার প্রকাশকেরা কিন্তু এই ধরনের সাহস নিতে পারে। এখনকার প্রকাশকরা অনেক আননোন বিষয়, আননোন লেখকের ভালো ভালো বই তারা সাহস নিয়ে কাজ করতে পারে। তো ফলে বিক্রি তো সবসময় সহজ সহজ লেখা, জনপ্রিয় লেখা এগুলো বিক্রি হবে, সেটা নিয়ে মাথা খারাপ করে লাভ নেই, সেটা একটা ট্রেন্ড, এটা থাকবে। বরং আমরা যে পজিটিভ দিকগুলো ভাববো, যে এখনকার সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ভালো ভালো বই লেখা হচ্ছে, অনেক ভালো বই লেখা হচ্ছে এবং অনেক ভালো বই বিক্রিও হচ্ছে, এটুকুই বলার। আমার একটু এই প্রসঙ্গে বলার আছে, একটু নিশ্চয়ই অ্যাড করছি। নিশ্চয়ই বলো বলো। আচ্ছা, আমার ওকে, আমার প্রসঙ্গটা ছিল কিন্তু ওটা নয়, মানে আমি কিন্তু এখনকার যে থ্রিলার বা তন্ত্র এগুলোকে ইজি বলতে রাজি নই। মানে সামহাও আমার যেটা মনে হয়, এটা আমার ব্যক্তিগত মত, যে 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 মানুষগুলো এককালে বটতলার বই পড়তো বা তারপরে গিয়ে স্বপন কুমারের বই পড়তো বা অত্যন্ত সহজ কোনো একটা এই ধরনের বইপত্র পড়তো, তারা কিন্তু এখন আর বই পড়ে কিনা সন্দেহ, কারণ তারা সিরিয়াল দেখে। কারণ তাদের অফিস থেকে ফিরে তারা অত্যন্ত এই ধরনের সহজ বই দিয়ে তারা এন্টারটেন করার চেষ্টা করতো, তারা কিন্তু এখন সেই এন্টারটেনমেন্টটা সিরিয়ালে পেয়ে যায়, কারণ সেখানে প্রচন্ড একটা নাটকীয় দৃষ্টিভঙ্গিতে মেলোড্রামাটিক দিয়ে তাদের সেই খিদেটা মিটিয়ে দেয়। আমি আমার আত্মীয় স্বজনের মধ্যেই সেটা দেখতে পাই। এককালে দেখতাম যে রান্না করতে করতেও গল্পের বই পড়ছে, সেটা ডেফিনেটলি অনেক সহজ পাচ্ছ, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম সময়টা সিরিয়াল দেখছে। কিন্তু যে মানুষগুলো, আমি আমি তাদের কথা বলছি না, কিন্তু সহজ, কিন্তু এখন যে প্রশ্নটা তুমি করেছিলে সৌমিক, যে এখন কোন জনরটা বেশ, মানে এখন কোন ধরনের লিটারেচার, তো থ্রিলার বা তন্ত্র যেগুলো বেরোচ্ছে আমার কিন্তু এগুলোকে সহজ একদমই মনে হয় না, কারণ প্রচুর থ্রিলার, আমি যেমন কিছুদিন আগে পড়ছিলাম আদিশা সরকারের একটি বই, বিদ্যুৎলতা বটব্যাল, যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং ক্রিটিক্যাল একটি বই, এবং কাজেই থ্রিলার মানে যে সেটা খুব সিম্পল এবং সেটা খুব চটপটে ব্যাপার এটা কিন্তু নয়। বা ধরো তন্ত্রর মধ্যে যদি আমরা যাই, সৌভিক দ্বার আমরা যে খাঁচার ভেতর অচিন পাখি পড়েছিলাম, সেখানে রীতিমতো সেই মধ্যযুগ থেকে আরম্ভ করে ইউরোপের ইতিহাস থেকে আরম্ভ করে প্রচুর জিনিসপত্র ঢোকানো রয়েছে এবং রীতিমতো পড়াশোনা করে লেখা আর কি। তো ফলে থ্রিলার বা তন্ত্র বা এই ফ্যান্টাসি এগুলো কিন্তু সহজ কোনো জায়গা এবং প্রচুর সহজ পাঠক পড়ে, এটা আমার একদম মানে বলার কোনো বক্তব্যই নয়। রাদার আমি বলার ট্রাই করছি যে এখন কিন্তু যারা সিরিয়াস পাঠক ইভেন, তারাও কিন্তু অনেকে এই ধরনের বইপত্র পড়তে প্রেফার করছে। মেবি এটা হতে পারে যে মানুষের হাতে সময় কমে গেছে, হয়তো সময় কমে গেছে, আমি জানি না। মানে সারাদিনের পর আমার হাতে 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা সময়ের মধ্যে আমাকে এমন কিছু একটা পড়তে হবে যেটা আমি কিছুটা জানতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাকে একটা ক্লিক দেবে। যেমন ধরো নাজিমুদ্দিনের ওনার একটা করাচি যে পড়ছে, কিংবা রবীন্দ্রনাথ আমি বলছি না, বহুল প্রচলিত বই, কিন্তু এই ধরনের যে তোমার যে সিরিজটা বেরোচ্ছে সেই সিরিজের মধ্যে প্রচুর মানুষ নলেজ গেইন করছি, আমরা প্রচুর নলেজ গেইন করছি। বা ধরো ওই যে সামন্তকের যে বইটা বেরিয়েছিল, সেই বইটার মধ্যে প্রচুর মেডিকেল টার্ম নিয়ে আমরা নলেজ গেইন করছি আর কি। তো ফলে আমি বলার চেষ্টা করছি যে এখনকার মানুষের না একটা ট্রেন্ড দাঁড়িয়েছে, আমি দেখছি জনর ফিকশন, থ্রিলার, তন্ত্র, মানে বেসিক্যালি জনর ফিকশন, তার মাঝে মাঝে ডেফিনেটলি প্রচুর এক একটা হটকে বই উঠে আসছে। এবং ওই তুমি যেটা বলছো যে প্রকাশকরা রিস্ক নিচ্ছে, তার মেইন কারণ হচ্ছে পিওডি, যে একটা খুব সিরিয়াস বই আমি যদি 50 কপি বের করে দেখি একটা টেস্ট রান, যে সেটা ভালো চলছে, তাহলে আমি আরো বেশি বই করব, এবং তার মাধ্যমে তোমার ওই গোরাখালের কথা উঠে আসছে, যারাই পড়ছে অ্যাটলিস্ট যারা কমপ্লিট করছে তারা পড়ে বলছে বাহ এ তো অদ্ভুত, এরকম ল্যাঙ্গুয়েজ তো আমি শুনিনি। বা ধরো এই নাস্তিক পণ্ডিতের ভিটা, যে এরকম একটা ট্রিটমেন্ট একটা উপন্যাসে হতে পারে, যে প্যারালাল 2-3টে জগৎকে কেন্দ্র করে একটা সিরিয়াল দাঁড় করিয়ে দেওয়া যেতে পারে। বা ইন্দুমালা ভাতের হোটেল, যে এরকম একটা অদ্ভুত, মানে পূর্ববঙ্গের একটা কনসেপ্টকে নিয়ে একদম একটা ডিফারেন্ট বাইনারির একটা উপন্যাস যাকে বলে। তুমি যে রাইটারের কথা বললে কল্লোলদা, সেই কল্লোলদা কিন্তু কল্লোল লাহিড়ী, উনি কিন্তু এই বাইনারিটা ভালো জানেন। তার কারণ হচ্ছে কল্লোলদা একদিকে ওয়েব সিরিজে মন্টু পাইলটের রাইটার,
সুতরাং মন্টু পাইলট হচ্ছে ওয়েব সিরিজের একটা অন্যতম কি বলবো সেন্সুয়াল একটা কি বলবো একটা 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 সিরিজ, এবং সেখানে পাঠক সেখানে রিডার্স সরি সাবস্ক্রাইবার সেখানে দেখতে চাই হচ্ছে মন্টু পাইলট সেই পারপাসে, থ্রিলিং এবং সেন্সুয়ালিটির জন্য। আবার সেই মানুষটাই যখন ইন্দুবালা লিখছেন, কিংবা সেই মানুষটাই যখন গোরা নকশাল লিখছেন অর্থাৎ কল্লোলদা, তিনি কিন্তু একেবারে পরিপূর্ণভাবে সেখানে অনেক বেশি সাহিত্যগুণ দিচ্ছেন। ফলে লেখক প্রকাশক সবাই কিন্তু একদিকে কমার্শিয়ালিটি আর একদিকে তোমার এক্সপেরিমেন্টাল, দুটো দিকেই ভীষণভাবে ঝুঁকে যাচ্ছে, এটা দেখা যাচ্ছে। আমি বিতানদাকে এই ডিসকাশনটা নিয়ে আসবো। বিতানদা, মারুফদা যেরকম বললো একটা খুব ইন্টারেস্টিং কথা, যে জনপ্রিয় আর শ্রেষ্ঠ। অতনুদার কথা শুনে আমি যেটা ফিল করলাম যে আজকের দিনে এই জনপ্রিয় আর শ্রেষ্ঠ এই দুটো ক্যাটাগরির মধ্যে ডিফারেন্সিয়েশনটা অনেক বেশি ব্লার্ড হয়ে গেছে। এখনকার পাঠকরা জনপ্রিয় কোনো বই যেটা পড়লে এটা কিক পাবে, যেরকম বললো অতনুদা, সেরকম কোনো বইয়ের দিকে বেশি ঝুঁকছে। তো তুমি এই যে বৃহত্তর সামাজিক বা অর্থনৈতিক চেঞ্জ হয়েছে বাংলায় গ্লোবালাইজেশনের পর বা সোশ্যাল মিডিয়া আসবার পর, সেই কনটেক্সটে এই রিডিং হ্যাবিটটা কিভাবে প্লেস করবে, আর তোমার চোখে আজকের বা আগামী দিনের বাঙালি পাঠকের এই রিডিং হ্যাবিটটা কিভাবে দেখবে? আমি এই ক্ষেত্রে সবটাই পজিটিভ বলতে পারবো না অতনুদার মতন, আমি খানিকটা মারুফদার দিকেই ঝুঁকবো আর কি। আসলে ব্যাপারটা কি, জনপ্রিয় এই ব্যাপারটা মানে আমি বই বিক্রেতা হিসেবে যেটা বুঝি, আমি যখন একটা জায়গাতে টেবিল গুছিয়ে বসি তখন আমি দেখি যে প্রত্যেক বছর কোনো একটি বই সমান হারে সমান তালে বিক্রি হচ্ছে কিনা। ভেবে দেখো যে আমরা কিন্তু আজও মানে শরৎচন্দ্র কলেজ স্ট্রিটের মার্কেটে কিন্তু বেস্ট সেলার চলে আসছে, বিক্রি হয়ে যাচ্ছে, হচ্ছে। আমার তো এরকম মনে পড়ে না যে এমন কোন থ্রিলার বা তন্ত্রের উপর লেখা বই যার দিকে মানুষ একটু বা মুচমুচি প্রেমের কোনো গল্প বা প্রেমের কবিতার সংকলন যে 5 বছর ধরে সমান তলে একই রকম ভাবে বিক্রি হয়ে চলেছে, তা কিন্তু নয়। এখানে এটা কিন্তু মানে প্রকাশকদের দোষ নয় বা লেখকের দোষ নয়, লেখক বিভিন্ন জ্বরকে সে খুঁজে বার করতে পারে, তার ইচ্ছে হতে পারে। আজকে আমার ইচ্ছে হতেই পারে যে আমি আজকে একটা মানে এভারেস্ট ক্লাইম্বারকে নিয়ে গল্প লিখবো, কালকে আমার মনে হতে পারে যে না আমি কোনো তন্ত্র সাধককে নিয়ে গল্প লিখবো। সেটা আমার ইচ্ছের উপর, আমার তখন যেরকম পড়াশোনার মুড তার উপরে ডিপেন্ড করবে। কিন্তু কি হচ্ছে, আমার না পাঠক নিয়ে একটু মানে প্রশ্ন থাকে, মানে আমি পাঠক হিসেবেই কথাটা বলছি। অনেক সময় হয় যেমন অতনুদা বই একটা লেখা পড়ছেন, সে লেখাটার আগা পাঁচতলা পড়ছেন, হ্যাঁ, মানে সে এই লেখাটা লেখার জন্য কি বই পড়েছেন সেটাও খোঁজ করার চেষ্টা করছেন। কিন্তু আজকাল কিছু মানে আমি পাঠক দেখতে পাই যারা না ওই হয়তো বইটা কি করে, ধরা যাক যে একটা 200 পাতার বই, আমার বিশ্বাস হয় মানে তাদের সাথে যখন আমি ব্যক্তিগতভাবে ইন্টারঅ্যাক্ট করি বিভিন্ন জায়গাতে, তারা হয়তো মানে 70 পাতা পড়েন, বাদ বাকি 130 পাতা তারা কল্পনা করে নেন অনেক সময়। এটা কিন্তু আমি বারবার করে বলছি যে আমি মানে একটু রিস্কি কথাই বলছি, অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু অনেক সময় আমার সেটা মনে হয়। ফলে দেখা যায় যে তার কথার উপর ভিত্তি করে আমি যখন কোনো একটি বইয়ের দিকে যাই, সেটা বেশিরভাগ মানে 99% ক্ষেত্রে আমাকে পাঠক হিসেবে আশাহত করেছে। কারণ আমরা কিন্তু সকলেই দিনের বা মানে মাসের বছরের একটা সময়ে কিছুটা দিন একটুখানি হালকা ফুরফুরে লেখা পড়তে সকলেই ভালোবাসি, সকলেই ভালোবাসি। সারাদিন মানে খুব গভীর চিন্তা ভাবনা করতে কারোরই বোধহয় ভালো লাগে না। কিন্তু যখন ওই সময়টাই পড়তে যাই তখন দেখি না, এ তো মিলছে না, আমি যা শুনছি আর যা পড়ছি সেটা মিলছে না। ফলাফল যেটা হয়, এটা কিন্তু 1 বছর পর, 3 মাস পর, 6 মাস পর সে বইগুলোর বিক্রির ভবিষ্যৎ খুব মুশকিলে পড়ে, যেটা কিন্তু একজন বিক্রেতার, একজন প্রকাশকের কাছে শুধু কিন্তু প্রকাশক সাফার করে না, একটা জিনিস মাথায় রাখতে হবে এক্ষেত্রে। প্রকাশক যখন সাফার করেন, তার সাথে সাফার করে যারা বইটা ছাপছেন, বই ছাপার জন্য যে কাগজ দিচ্ছেন, যে লোকটি বাধাই করছেন, সেই বইগুলো যে দোকান, যে অনলাইন স্টোর গুলো স্টক করেছে বিক্রি করবে বলে, প্রত্যেকের কিন্তু লস হচ্ছে। এই লসটা কিন্তু প্রত্যেকের, লেখকের তো বটেই, লেখক তার হারাচ্ছে, কিন্তু এর মাঝখানেও যে বইগুলো, এরকম এরকম বইয়েরও প্রচুর উদাহরণ আছে গত 10 বছর 5 বছরের, যে বইগুলো কিন্তু খুব মানে একদম মানে মারমার কাট কাট হিট হয়নি, মানে সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুকে অন্তত 50টা নিউজ ফিড পাওয়া 50টা নিউজ ফিডে হয়তো তাকে পাওয়া যাচ্ছে না, কিন্তু
সেরকম বই কিন্তু মানে সারা বছর ধরে বিক্রি দিয়েই যাচ্ছে। 50টা হোক, মানে সারা বছরে 50 হোক, 100 হোক, 500 হোক, সেটা কিন্তু বিক্রি দিয়েই যাচ্ছে। এবং তারা কিন্তু নতুন লেখক, এরকম কিন্তু আমি মানে অন্তত 5 জনকে বলতে পারি, যাদের মধ্যে কিছু লেখা মারুফদা ছাপিয়েছেন, কিছু আমরা ছাপিয়েছি, কিছু সৃষ্টিসুখ ছাপিয়েছে, এবং বহু আছে। অন্তত 5 জনকে আমি এখানে বসে বলে দিতে পারি যে তারা কি, তাদের লেখা কিন্তু বই কিন্তু মানে বছর ভর বিক্রি হচ্ছে। এবং সেই বইগুলোর এডিশন হচ্ছে, মানে 25 কপি 50 কপির এডিশন নয়, অন্তত 300 থেকে 500 কপির এডিশন হচ্ছে তার। তারপরে কি তার সেকেন্ড প্রিন্ট রান হচ্ছে, থার্ড প্রিন্ট রান হচ্ছে, এরকম হয়ে চলেছে। বইকে যদি মানে যেহেতু আজকে আমাদের বিষয় হচ্ছে যে আমরা মানে বাংলা বইয়ের ভবিষ্যৎ কি, যদি বাংলা বই টিকিয়ে থাকে, যদিও এটা আমরা আলোচনা করে ঠিক করে দিতে পারবো না যে কোন বই বাংলা সাহিত্যকে টিকিয়ে রাখবে, সেটা সময়ই ঠিক করে দেবে। কিন্তু যদি বাংলা প্রকাশনার, বাংলা বইয়ের বিক্রিকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে এই বইগুলোই কিন্তু বাঁচিয়ে রাখবে। 6 মাসের জন্য হিট করা বই কিন্তু বাঁচিয়ে রাখবে না। 3 মাসের জন্য, 1 বছরের জন্য হিট করা বইগুলো কিন্তু বাংলা প্রকাশনা বা বিক্রিকে বাঁচিয়ে রাখবে না। সেটা তাৎক্ষণিক একটা লাভ আমাদেরকে দেয়, কিন্তু সেই লাভ কিন্তু খুব বেশি দিন থাকে না। মানে ব্যাপারটা এরকম যে ধরো একটা মানুষ, সে চাকরি করেন, সে প্রত্যেক মাসে একটা মাইনে পান, তাতে তার সংসার চলে, সে একটা মানে আগামী দিনের স্বপ্ন দেখতে পারেন। কিন্তু যদি এরকম হতো যে সে সব করছে, সে কাজ করছে, তার একটা মানে কাঁধে দায়িত্ব আছে, কিন্তু মাস গেলে তার কোনো নির্দিষ্ট মাইনে নেই, সে কোনো মাসে পাচ্ছে, কোনো মাসে পাচ্ছে না, তাহলে কিন্তু তার জীবনটা, তার ভবিষ্যৎটা একটা চরম খাদের ধারে এসে দাঁড়ায় যে না ভাই, এবার মুশকিলে পড়বো। বাংলা প্রকাশনাতেও, বইয়ের ক্ষেত্রেও কিন্তু তাই হয়। এবং আমি একটা অনুরোধ করবো, মানে এখানে না মানে মানব দ্বারা খুব লাকি, অতনু দ্বারা খুব লাকি যে তারা খুব ভালো শিক্ষক পেয়েছেন। হয়তো খানিক অর্থে আমিও লাকি যে কিছু মানুষ আমি পেয়েছি, কিছু শিক্ষক পেয়েছি, যে তারা বলেন তুমি কি পড়বে বা কিভাবে পড়বে। প্রাথমিক জায়গাতে এটা না পাঠককে বোঝানো বা একজন পাঠক তৈরি করার জন্য এটা খুব জরুরি, যে তুমি কিভাবে পড়তে যাবে। মানে খুঁজে হাতড়ে পড়ার খুব মুশকিল আছে, তাতে অনেক সময় আশা হতাহত হয়, অনেক সময় মানুষ হতোদ্যম হয়ে মাঝখানেই পড়া ছেড়ে দেন। তো এইটাও খুব জরুরি যে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিভাবে পড়বে। তুমি তোমার ইচ্ছের জিনিসই পড়ো, তুমি ফিজিক্স নিয়ে পড়তে চাও, বাংলা প্রকাশনায় ফিজিক্স নিয়েও প্রচুর বই লেখা হয়। মেডিকেল সায়েন্সের মানে খুব কঠিন তত্ত্বকে সহজভাবে লেখাও বই আছে, সেগুলো কিভাবে পড়বো সেটাও একটা গাইডেন্স পাওয়াটা খুব জরুরি। এটা প্রাথমিকভাবে আমরা আমাদের মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা এদের কাছ থেকে পেয়ে পেয়ে তারপরে বড় হই। এবং তারপরে ক্ষেত্রে কিছু মানে শিক্ষকরা স্কুলে কলেজে তারা এটা বলে দেন, বা তারা একটু গাইড করেন তাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে। তো এইটা যদি হতে থাকে না, তাহলে আমি বিশ্বাস করি বাংলা বই মানে এখনো এই 2021 সালে দাঁড়িয়েও বলছি, এরকম প্রচুর লেখক আছেন, তারা প্রচুর আইডিয়া নিয়ে কাজ করছেন, গবেষণা করছেন, প্রচুর পরিশ্রম করছেন। সে বইগুলো কিন্তু ক্রমান্বয়ে প্রত্যেক বছর দারুণ দারুণ ভাবে মানে এগিয়ে যেতে পারে। এবং বিক্রির ক্ষেত্রেও সেটা, মানে আমার পুরো কথাটার মূল মানে ফোকাস হচ্ছে বিক্রির ক্ষেত্রেও কিন্তু সেটা একটা ছাপ রেখে যাবে, এবং আগামীতে তো অবশ্যই ছাপ রেখে যাবে সেই বই। আমি অতনুদার রিয়াকশনটা নিয়ে নেবো এখানে। তুমি কি একমত যে কোনো একটা গাইডেড রিডিং বা কোনো বা তাৎক্ষণিক জনপ্রিয় বই না পড়ে যদি পাঠককে কোনো একটা ভালো কন্টেন্টের মানে শ্রেষ্ঠ বই, যেটা মারুফদা যেভাবে বললেন, সেরকম দিকে বেশি ঝোঁকানো যায়, তাহলে বাংলা প্রকাশনা বা বাংলা সাহিত্যের ভবিষ্যৎটা বেশ উজ্জ্বল হবে হ্যাঁ অবশ্যই, বা আরো উজ্জ্বল হবে? এটা 100% এগ্রি করি। এবং এবং এই জিনিসটা কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে লকডাউনের সময় থেকে। কারণ হচ্ছে এই যে মারুফ বা বিতান প্রথমেই যেটা বললো যে নানা রকম সেমিনার গুলো হচ্ছে, কারণ এই সমস্ত অনেক প্রফেসর আসছেন, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর আসছেন, তারা বিভিন্ন সাহিত্য নিয়ে আলোচনা করছেন। এইগুলো তো আমরা আগে পেতাম না। আমরা এগুলো তো ম্যাক্সিমাম ক্লোজ ডোর কোনো একটা ইউনিভার্সিটি লেকচারার হতো, কিংবা কোনো একটা মিডিয়ার মধ্যে কালে ভদ্রে মাঝে মধ্যে দেখা যেত, কিন্তু ম্যাক্সিমাম এগুলো ইউনিভার্সিটি লেকচারার। সেক্ষেত্রে আমরা একদম চোখের সামনে দেখতে পাচ্ছি কোনো একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে। এবার মুশকিলটা হচ্ছে আমরা না পাঠকদের তৈরি করা তো ফাইন, কিন্তু পাঠকরা নিজেরা যদি রেডি না থাকে অনেক সময় সেই জায়গাটা তাদেরকে মোটিভেট করাটা ওইভাবে
টপ ডাউন অ্যাপ্রোচ নয়, মানে উপর থেকে কেউ আমাকে বললো যে না তুমি এরকম ভাবে পড়ো, এবার সে যদি নিচ থেকে তৈরি না থাকে তাহলে সে সেটা নিতে পারবে না। আমি একটা উদাহরণ দিই কিরকম হয়। এখন তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অনেক বই পড়ুয়া রিলেটেড অনেক গ্রুপ খোলা হয়েছে, অনেক এরকম গ্রুপ, এবং সেখানে কোনো একটা বই নিয়ে কেউ একজন যখন বইয়ের রিভিউ লেখে, আমি লক্ষ্য করে দেখেছি যে সেই বইটি যদি কারো পছন্দ না হয় বা সেই লেখকের আগের বইটি যদি কারো পছন্দ না হয়, তাহলে তুমুল ভাবে তাকে ট্রোল করা এবং আক্রমণ করা শুরু হয়। অথচ এবং এই বইটি ওভারপেইড, এই বইটি এই ইত্যাদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা ব্যঙ্গোক্তি শুরু হয়। অথচ যদি ওই পার্টিকুলার বইটি নিয়ে একটা আলোচনামূলক ডিসকাশন হতো, যে একটা মানুষ যখন খারাপ বলছে সে কেন খারাপ বলছে, সে যদি নিজের ভাবটা লিখতো যে না আমার এইগুলোকে অবাস্তব লেগেছে, বা এই ল্যাঙ্গুয়েজটাকে আমার ভীষণ ইম্যাচিওর লেগেছে, কিংবা এর মধ্যে আমি একটা ফাঁক পেয়েছি, তাহলে প্রচুর মানুষের একটা নলেজ হতে পারতো যে ওকে ফাইন, এই বইটার এই এই ক্যারেক্টারিস্টিক্স। কিন্তু যেই মুহূর্তে একটা মানুষ দেখে দিচ্ছে কোনো একটা জিনিসে, সেই মুহূর্তে কিন্তু মানুষের শিক্ষার পথটা একদম বন্ধ হয়ে গেল। তো ফলে এই এই ধরনের ফেসবুক গ্রুপগুলো, যেখানে সত্যি মানুষকে অনেক বেশি এডুকেট করতে পারতো, কিন্তু এখন এই রকম একটা কালচারের জন্য সেই জায়গাটা কিন্তু একটু কমে গেছে। অনেক হচ্ছে, ডেফিনেটলি ভালো রিভিউ হচ্ছে, সেখানে প্রচুর মানুষ জানতে পারছে, সেটা পজিটিভ দিক। কিন্তু নেগেটিভ দিকও আছে, হচ্ছে যে সেই চুলচেরা বিশ্লেষণের রিভিউ হচ্ছে না। মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ওই 2000 তোমার ধরো 2010 এরকম সময়ে, হ্যাঁ 2008-10 এরকম সময়ে, তখন অর্কুটের জমানা। তখন কুট সাহিত্য বলে আমাদের একটি গ্রুপ ছিল। তো সেই গ্রুপে আমরা অনেকে ছিলাম, রোহন টোহন আমরা অনেকেই ছিলাম। তো সেই গ্রুপে কিন্তু একটা কোনো লেখাপড়া মানে হচ্ছে সবাই মিলে সেখানে একদম আনবায়াসড হয়ে অ্যানালিসিস করতো না, এটা এর এই কারণে হয়নি, এবং যে যত ভালো অ্যানালিসিস করতো তার তত অ্যাপ্রিসিয়েশন বেশি হতো। এই কালচারটা যদি আমাদের ফেসবুকে আরো বেশি করে আসে না, তাহলে একটা উপন্যাস, সেই উপন্যাসটা পাঠককে কতটা কনসাস করবে সেই জিনিসটা আসবে, সেটা এখনো হচ্ছে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে জিনিসটা বিতান বললো, অ্যাবসলিউটলি আই টোটালি এগ্রি। এই কারণে আমার মনে হয় যে প্রকাশকেরা যদি নিয়মিত বড় বড় যারা রাইটার আছেন তাদেরকে লাইভে নিয়ে আসেন, এবং তাদেরকে দিয়ে কোনো একটা বইকে একটু অ্যানালিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে একটু পড়ানো হয়, যে উনি কি বলছেন, ওর কি ভাবনা চিন্তা, পাঠককে একটু জানানো। কারণ এখন ধরুন প্রচুর পরিমাণে পাঠক আছে যারা কিন্তু বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেনি, কিংবা সাহিত্য নিয়ে পড়াশোনা করেনি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেছে। ফলে কোনটি কিভাবে পড়তে হবে তারা জানে না। তারা শুধুমাত্র ছোটবেলা থেকে লাইব্রেরি গেছে, তারা গল্পের বই পড়েছে, তারা সাহিত্য নিয়ে মাথা ঘামায়নি কোনোদিন, এবং তাদেরকে যখন যে গল্পের বইটা তার সামনে এসেছে তারা সেটা পড়েছে। এবারে ফলে তারা জানে না যে সাহিত্য কিভাবে পড়তে হয়। সেটা যদি এখন এই ডিজিটাল যেহেতু রেগুলেশন হয়ে গেছে, আমাদের সামনে একটা জ্যান্ত ক্লাসরুম অলওয়েজ খালি আছে, যেহেতু নিয়মিত ভাবে এগুলো আলোচনা হয়, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো যে ওকে তাহলে এই বইটা এই কারণে পড়বো, এইভাবে এই বইটা পড়বো। সেটা অনেক বেশি কালচার যদি বেড়ে যায়, ডেফিনেটলি ইটস আ ভেরি বিগ পয়েন্ট। এটা একটা প্রচন্ড পজিটিভ জায়গা যদি এই কালচারটা অনেক বেশি বেড়ে যায়। আসলে আমরা অতনুদা প্রায় এখানে না, মানে আমি নিশ্চয়ই একটু মাঝখানে নিশ্চয়ই থামাচ্ছি 2 মিনিটের জন্য, যে অতনুদা ও মানে বারবার একটা পয়েন্ট মারুদার ক্ষেত্রেও বলেছিল, সেটা খুব হালকা ভাবে বলেছিল, যে এই সময় পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের সোশিও পলিটিক্যাল আসপেক্টে মানে পড়ার পাঠ্যাভ্যাসটা কিরকম। এই যে আপনি বলছেন না যে ট্রোলিং করা, যে আমার যদি কারো লেখা, ধরুন আপনার কোনো লেখা আমার ভালো লাগলো না, আমি সেটা বিশ্লেষণ না করে আমি আপনাকে ব্যক্তি আক্রমণ করা শুরু করলাম, এটা কিন্তু একটা রাজনৈতিক পরিবেশেরও এফেক্ট অবশ্যই ভাবে পড়েছে। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি মানে আমরা এই কালচারটাই স্বয়ং এখন আমরা হয়ে গেছে। দেখছি চারিপাশে যে এই কালচারটাই চলে এসেছে, যে সুস্থ আলোচনা আমরা করবো না, আপনাকে আমার পছন্দ হয় না আমি আপনাকে ব্যক্তি আক্রমণে যাব। এমনকি সে একদম মানে আমি এরকমও দেখেছি রিভিউতে, যে ধরে মারবো, হ্যাঁ তোকে দেখে নেবো ওখানে, তোকে দেখে নেবো সেখানে, এরকম মানে একটা বইয়ের আলোচনা সেখানে এসব চলছে, একদম। এরকমও হয়েছে। এটা একটা খুব বড় পয়েন্ট, যে রাজনৈতিক প্রেক্ষাপটটাও কিন্তু আমাদের পাঠক তৈরি করার ক্ষেত্রে একটা বড় অন্তরায়, যাতে কিন্তু সাফার করছে আলটিমেটলি প্রকাশকরা। লেখকরা তো বটেই, নাই বারবার প্রকাশকদের কেন বলছে, কারণ প্রকাশকরা তাদের নিজের পকেট হালকা করে বইগুলো ছাপেন, এবং কিছু মানুষ এরকম একটা ধারণাও নিয়ে আসে মার্কেটে, যে মানে সেটা হয়তো আমরা আজকের আলোচনাতে আনলাম না, সেটা হচ্ছে বইয়ের দাম। তারা বিশ্বাস করেন, পাঠকরা বিশ্বাস করেন যে একটা বই ছাপতে খরচ হয় 1 টাকা, আমরা প্রকাশকরা সেটার দাম রাখি 1000 টাকা, পুরো 999 টাকা আমাদের লাভ। ফলে আমাদের প্রচুর মানে পয়সা আছে, আমরা কালো টাকার অধিকারী। এই ধারণাটার থেকেও কিন্তু মানে তাদের কোনো ধারণা নেই, যে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা বই বিক্রি করার সময় বিলে জিএসটিএন লিখতে পারি না,
গভর্নমেন্ট আমাদেরকে সেই সুযোগ দেননি। কিন্তু আমাদের কাগজ মানে A4 কাগজ কেনা থেকে শুরু করে, যে কাগজটা যে প্রিন্টারে ছাপা হয় সেখান থেকে শুরু করে, বই ফাইনালি যে মানে আঠা দিয়ে বাঁধানো হয় সেটাতে আমাদেরকে জিএসটি দিতে হয়। কিন্তু আমরা বইয়ের দাম কোনোভাবেই বাড়াতে যদি যাই, সঙ্গে সঙ্গে একটা চূড়ান্ত আক্রমণ চলে আসে পাঠকের কাছ থেকে যে এরা পুঁজিপতি, এরা পুঁজিপতি, পুঁজির পথে চলেছে। আরে বাবা, বইটা ছাপতে হবে, বইটাকে তো রাখতে হবে, সেখান থেকে তো প্রকাশকটা দুটো ডাল ভাত খাবে, সেই অধিকারটা তাদের নেই। এবং এটা একটা বড় কারণ যে এই যে আমরা বলছি না আমরা ভালো সাহিত্য চাইছি না, লেখকরা লিখবেন কেন তারা পয়সা না পেলে? তাদেরকে সেই জায়গাটা দেওয়া হোক। একজন লেখক যে সারাদিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একটি কর্পোরেট অফিসে কাজ করবে, তারপরে রাত্রিবেলা 2-3টে পর্যন্ত এসে সে গবেষণা করবে, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়, কোনোদিনও। তারপরে আলটিমেটলি যে প্রোডাক্ট হবে সেই প্রোডাক্টটা বিক্রির যোগ্য হবে না। এটাও কিন্তু মাথায়, এবং একে বাঁচিয়ে রাখার দায় আমি সরকারের কাছে এই দাবি করতে পারি না, কারণ এখানে কোনো সরকারের প্রতিনিধি নয়, নেইও। এবং যেখানে আমার দেশের মানে 75-80% মানুষ না খেতে পেয়ে থাকে, মানে একবেলা করে খেয়ে থাকে, সেখানে আমি এটা আশাও করি না সরকারের কাছ থেকে। সরকার লেখক প্রকাশকদের নিয়ে কিছু ভাববে, যদি ভাবতো তাহলে আমফানে যে ক্ষতি হয়েছে কলেজ স্ট্রিটে, তাহলে তার ছবিটা ফ্রন্ট পেজে ছাপা হতো, ভেতরের পেজে নয়, একটা ছোট্ট কালাম করা হতো না। এবং সরকার খোঁজও নেয়নি যে কেমন আছো, কোনো সরকার নেয়নি, না কেন্দ্র না রাজ্য, কেউ দায়িত্ব নেয়নি, খোঁজ নেয়নি যে কেমন আছো তোমরা। সরকার একবারও খোঁজ নেয়নি যে কলেজ স্ট্রিটে যে একটা মানে বইয়ের মল হওয়ার কথা ছিল, সেই মলটার খবর কি, কি হচ্ছে সেটা আমরা কেউ জানি না, আমরা অন্ধকারে বসে আছি যে কি হচ্ছে সেটা। এটা কিন্তু পাঠকের ওপরও একটা দায় থাকে। আমি অনুরোধ করি পাঠকদেরকে হাত জোর করে যে আপনাদের ওপরও দায় থাকে, যারা সাহসী কাজ করতে চায় লেখক হিসেবে, প্রকাশক হিসেবে, তাদের পাশে কিন্তু আপনারাই দাঁড়াতে পারেন, আপনারাই সাহায্য করতে পারেন তাদেরকে বই কিনে, ওই বাক্সে 10 টাকা 15 টাকা দিয়ে নয়, বই কিনে তাদেরকে সাহায্য করুন। দেখবেন লেখকরা আপনাকে অনেক ভালো লেখা দিচ্ছে, প্রকাশকরা আরো অনেক বেশি রিস্ক নিয়ে অনেক ভালো বই আপনাদের সামনে হাজির করতে পারে। এই জায়গাটা আমি একটু অ্যাড করবো প্লিজ। এই যে বিতান যে পাঠকের দায়িত্ব বলো না, এই জায়গাটা আমি এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট দেখছিলাম যে এই যে আমার যারা বন্ধু বান্ধব প্রকাশক, তারা ধরো গত 2-3 বছরের মধ্যে মারু বেটার নাম্বারটা বলতে পারবে, যে গত 2-3 বছরে আমরা দেখেছি বই মেলাতে প্রচুর মানে বেশ ভালো, মানে যেমন ধরো 2020-তে 2019-এর থেকে মোটামুটি 15% বেশি প্রফিট হয়েছে টোটাল, আমি বলছি টোটাল বই বিক্রি হয়েছে আর কি, টোটাল নাম্বার অফ এত 15%-এর উপরে। এবং অনেক প্রকাশকই বলেছে হ্যাঁ আমাদের ভালো বই বিক্রি হচ্ছে। এবার আমি না একটা স্টাডি করেছিলাম, তো সেখানে দেখছি যে পাঠকের, প্রতিটা পাঠক যে পরিমাণ বই কিনছে সেটা কিন্তু খুব একটা বেশি নয়। মানে আমি তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স দিই, ডেটা দিই, সেটা হচ্ছে 2018 সালে মোটামুটি দেখা গেল যে 22 লাখ পাঠক কলকাতা বইমেলার ভেতরে ঢুকেছিল, টোটাল ফুটফল সমস্ত দিনে কলকাতা বইমেলায়। এবং মোটামুটি দেখা গেল যে 20 কোটি টাকার বই হচ্ছে টোটাল বিক্রি হয়েছে। ঠিক আছে, পরের বছর 1 বছর পরে দেখা গেল যে ওই 22 লাখ পাঠক থেকে 1 লাখ পাঠক বেড়ে গেছে, 23 লাখ হয়েছে। ঠিক আছে, এবং যে 20 কোটি টাকার বদলে এখানে বেড়ে গেল যে 21 কোটি টাকার বই বিক্রি হচ্ছে। মজার ব্যাপার, তুমি ডিভাইড করে দেখো, অর্থাৎ একজন পাঠক 91 টাকার বই কিনেছে। 2018 সালে 91 টাকার বই কিনেছিল, 2019 সালে 92 টাকার বই কিনেছিল, 2020 সালে টোটাল পাঠক ঢুকেছে হচ্ছে 25 লাখ এবং টোটাল বিক্রি হয়েছে 23 কোটি টাকা। এবং সেখানে দেখা গেল 92 টাকা, অর্থাৎ প্রত্যেক বছর একজন পাঠক ওই 92 টাকা 91 টাকার বেশি বই কিনছে না, অ্যাভারেজ হতে আমি বলছি। তার মানে যে একজন পাঠক প্রত্যেক একটা করে বই কিনছে তা নয়, প্রচুর, তার মানে প্রচুর পাঠক বই কিনছে, প্রচুর পাঠক অনেক বেশি বই কিনছে। কিন্তু পাঠকের বই কেনার যে রেঞ্জটা সেটা কিন্তু খুব ম্যাসিভ যে বেড়ে যাচ্ছে তা নয়। কোনটা বাড়ছে, নাম্বার অফ পিপলস কত বেশি করে ঢুকছে, 1 লাখ বেশি করে ঢুকছে, ওই ঢুকে একটা বই কিনে নিয়ে বেরিয়ে গেলাম, এরকম একটা মানসিকতা রাখে। এবং এর জন্য কিন্তু আমি বলবো যে এর জন্য যারা বইমেলা অ্যারেঞ্জ করছে তাদের একটা দায়িত্ব আছে। কি দায়িত্ব? যে আমি নিজে দেখেছি যে আমি একটা দোকানে ঢুকলাম, আমার কিছু বই পছন্দ হলো, আমার পকেটে তখন ক্যাশ নেই, কিন্তু সেখানে ওয়াইফাই এতটাই দুর্বল যে আমি কিন্তু কার্ড থেকে পেমেন্ট করতে পারছি না, পয়েন্ট অফ সেলস দিয়ে, তার সেই কার্ড মেশিনটা কাজ করছে না।
কিংবা আমি জিপে করে সেই কার্ডটা পে করতে পারছি না। তার কারণ হচ্ছে সেখানে বলা হচ্ছে ওয়াইফাই খুব দুর্বল। তো তার মানে বইমেলা যেখানে এত কোটি টাকার একটা ট্রানজাকশন হচ্ছে, সেখানে অনেক বেশি ভালো ওয়াইফাই হওয়া উচিত ছিল, এবং প্রত্যেকটা দোকানে ওই পয়েন্ট অফ সেলস এর মেশিনটা অনেক বেশি অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। কারণ প্রত্যেকটা পাঠক পকেটে গাদা গাদা ক্যাশ নিয়ে বই কিনতে আসবে না, কিন্তু তাকে এবং সে টাকা অভাব পড়লে ওই একটা এটিএম এর পেছনে বিশাল লাইন দেবে না। তো এইটা বুঝে এটা যদি ইনফ্রাস্ট্রাকচারটা অনেক বেশি বাড়ানো হয়, ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচার, পয়েন্ট অফ সেলস এর যে মেশিনটা, কার্ড সোয়াপের ইনফ্রাস্ট্রাকচার, তাহলে ডেফিনেটলি এই নাম্বার অফ পিপলস, মানে প্রত্যেকটা মানুষ এক্সট্রা বই কেনার অ্যামাউন্টটা বাড়তে বাধ্য। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা দেখেছি বই মেলা মানেই হচ্ছে যে পাঠক ধরে নেয়, অনেক পাঠক যারা কলেজ স্ট্রিটে যায়, যে আমি বই মেলা যাচ্ছি বইগুলো দেখতে, বই কিনবো কলেজ পাড়ায় গিয়ে, কারণ বই মেলায় আমাকে 10% বা 12% দেবে, কিন্তু কলেজ পাড়ায় গেলে আমাকে 20% দেবে। কিন্তু এই জায়গাটা আমার মনে হয়, আমাকে কারেক্ট করে দিও বিতান, মারুফ, যে আমার মনে হয় যে বিক্রিটা না, রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা পুরো বছরের নিরিখে করা উচিত, যে আমি পুরো বছরে কত টাকা ইনভেস্ট করব এবং পুরো বছরে কত টাকা আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে। তো সেখানে একটা পাঠক যদি তার যদি এইভাবে কনভিন্স হয় যে আমি কলেজ স্ট্রিটে গেলেও যে ছাড়টা পাবো, আমি বইমেলাতে গেলেও সেই ছাড়টা পাবো, তাহলে বইমেলার বিক্রিটা অনেক বেশি বেড়ে যাবে। কারণ বইমেলায় ফুটফল অনেক বেশি হয়, প্রচুর মানুষের পদক্ষেপ সেখানে বেশি থাকে। তো এই জায়গাটা কিন্তু একটা গুরুত্ব আছে, যে পাঠকের যেমন রেসপন্সিবিলিটি আছে, আবার কিন্তু প্রকাশক এবং যারা ইনফ্রাস্ট্রাকচার বিল্ডার তাদেরও একটা গুরুত্ব আছে, কিন্তু তাদেরও একটা দায়িত্ব আছে। অতটা একটা কথা আপনি মানে মানে এখানেও আপনি আমাদের দুজনের একটু হিসেব নিলে বুঝতে পারবেন। আমাদের কিন্তু প্রত্যেক বছর বইমেলাতে যারা বইমেলা অর্গানাইজ করেন, আমি যদি শুধু বইমেলাকে কেন্দ্র করে কথাটা বলি, তারা কিন্তু প্রত্যেক বছর যে পরিমাণ খরচ বাড়ায়, তাতে ওই ডিসকাউন্ট দেওয়াটা সম্ভব না। আমরা 20% ডিসকাউন্ট দিতে পারি, তাতে একটা কাজ করতে হবে, বইয়ের দাম বাড়াতে হবে। 20 কেন, আমরা 25% দাম মানে ডিসকাউন্ট দিতে পারি। বইমেলা কমিটি কিন্তু কোনোভাবেই আমাদের থেকে খরচ কমাতে চান না। তার বিনিময়ে আমরাও মানে আমাদেরও একটা নিজস্ব ইন্টারনাল মানে স্টাডিতে আমরা দেখি যে আমরা প্রত্যেক বছর শুধুমাত্র অনলাইন ট্রানজাকশন করা যায় না বলে বইমেলাতে আমরা 5 থেকে 5.5 লক্ষ টাকার বিজনেস হারাই, যেটা কিন্তু আমরা কলেজ স্ট্রিটে হারাই না। মানে অনলাইন মানে ওখানে ওই ওয়াইফাই কাজ করে না, কাজ করে, কিচ্ছু কাজ ওই করে না। এক্স্যাক্টলি, একদম একদম। এবং অনেক সময় এরকম হয় যে হয়তো মানে পাঠক কিনবেনই বইটা, হয়তো তিনি পরের দিন চলে যাবেন অন্য কোথাও, তাকে বইগুলো কিনে নিয়েই যেতে হবে। তাদের জন্য আমরা ওই মেশিন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ি, রাস্তায় গিয়ে খুঁজি যে কোথায় টাওয়ার পাওয়া যাচ্ছে। একদম, আমার নিজেরই হয়েছে এটা। এবার এবার বলুন, যেখানে মানে একটা স্টলের খরচ হয় আমাদের, মানে যারা আমরা তাঁবুর মধ্যে দিই তাদের অন্তত 50 থেকে 60 হাজার টাকা মিনিমাম খরচ হয়, সেই খরচটা তুলবে কিভাবে? আমার আমার প্রশ্ন থাকে এটা যে এই খরচটা কেন করতে হয় প্রকাশককে? প্রকাশক কেন করবে এই খরচটা? এবং তারপরে গত বছরের ঘটনা, তাঁবুর বাইরে যাদের স্টল ছিল, বৃষ্টিতে তাদের হাজার হাজার টাকার বই ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের থেকে কিন্তু একটি পয়সাও কম নেয়নি, গিল্ড কিন্তু একটি পয়সাও কম নেয়নি। অথচ দিনের শেষে গিল্ড কিন্তু কোনো দায় নেয়নি, শুধু একটা অ্যানাউন্সমেন্ট ছাড়া, আজকে রাত্রে বৃষ্টি হতে পারে, আপনারা বইগুলো ঢেকে দিয়ে যাবেন। এটা প্রকাশকের দায়িত্বের মধ্যে পড়ে না। আমি যে জায়গাটা ভাড়া নিচ্ছি পয়সার বিনিময়ে, এটা তাদের তাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রকাশককে যদি ওটাও ভাবতে হয়, মাথায় রাখতে হবে মোড অফ ইনভেস্টমেন্টে প্রকাশকের ইনভেস্টমেন্টও বেড়ে যাচ্ছে, ফলে প্রকাশক তারপরে আর ছাড় দিতে পারছে না, সে তাকে লাভ করতে হবে। একটা বইয়ের কস্টিং এই মুহূর্তে, কস্টিং যেখানে দাঁড়িয়ে থাকে একটা বইয়ের, যে বইটা 150 টাকায় আমাদের ছাপতে হয়, সেই বইটার কস্টিং কত হয় সেটা গিল্ড জানে না। তারপরে সে তার আনা নেওয়া, তার লজিস্টিক, ম্যাক্সিমাম প্রকাশক তাদেরকে যেটা করতে হয়, তারা ট্যাক্সি ভাড়া করতে পারে না বইয়ের জন্য, কাঁধে বিশাল বিশাল ব্যাগ নিয়ে অমানুষের মতন বই টেনে নিয়ে মানে তারা যায় কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা চত্বর থেকে বই মেলায়। গিল্ড সেগুলো জানে না। তারপরে তারা কি করে ডিসকাউন্ট মানে আরো বাড়াবে? একমাত্র বাড়াতে পারে যদি গিল্ড প্রকাশকদের খরচ কমায়, তারা সাবসিডি দিক, বইকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা সাবসিডিটা দিক, বই এবং স্টলের খরচ কমিয়ে দিক। এবং আমি দাবি করি
প্রকাশক মানে যারা পুরনো প্রকাশক গ্রেড ঠিক করে যারা 5 বছর বইমেলা করছে 10 বছর বইমেলা করছে তাদের আস্তে আস্তে স্টলের ভাড়া তুলে দেওয়া হোক, এতে কিন্তু বেনিফিটেড হবে পাঠক এবং এতে বেনিফিটেড হবে বই পাড়া বইয়ের প্রকাশকরা। আচ্ছা, একটা কথা আমিও বলি। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। শুনতে পাচ্ছ? হ্যাঁ, সেটা হচ্ছে যে অনেকগুলো দারুণ দারুণ কথা বলেছে, দারুণ দারুণ পয়েন্ট। বিতান খুব সুন্দর কথা বলে, আমি বিতানের সঙ্গে কোনোদিনের আগে এতক্ষণ ধরে কথা বলিনি, ফলে জানতাম না। বিতান যত বড় প্রকাশক তার থেকেও বেশি ভালো কিন্তু বক্তা, এটা বেশ বোঝা গেল। আহ যাই হোক, তবে একটা জিনিস বলছি যে সরকারের কথা বিতান তুলেছিল একটু আগে, যে সরকার আমাদের দেখে না। এটা একটু ভুল কথা। সরকার আমাদের দেখেন, দুই সরকারই দেখেন, কেন্দ্র সরকারও দেখেন, রাজ্য সরকারও দেখেন। মুশকিলটা এবং সেটা কিন্তু অনেক অনেক টাকা, মানে ধরো আমরা সারা বছরে যত টাকার বিক্রি করি, মানে আমাদের অভিযান পাবলিশার সারা বছরে যত টাকার বিক্রি করে তার 99% হচ্ছে পাঠকের কাছে, মানে সরাসরি পাঠকের কাছে। কোনো ইনস্টিটিউশনাল বিক্রি আমাদের কম, কিন্তু যারা ইনস্টিটিউশনাল বিক্রি করে সেটা কিন্তু বিপুল পরিমাণে, মানে এই মানে টাকার অঙ্ক আমাদের তুলনায় অনেক অনেক বেশি। সেই প্রকাশকের নাম হয়তো তুমি শোনোইনি, তাদের বই হয়তো বাজারে কেউ জানেই না, তাদের কোন বইটা বাজারে পাওয়া যায় কোনো পাঠক জানে না। সেই প্রকাশকের নাম বললে লোকজন অবাক হবে যে এরাও প্রকাশক, কিন্তু দেখা যাবে মারুদা, যে যারা জানেন তারা হ্যাঁ। হচ্ছে গিল্ড, এদেরকে যারা চেনেন তাদের নাম হচ্ছে গিল্ড। না, এই জায়গাটাও আমি একটু করছি। দেখো, গিল্ড হচ্ছে আমাদের কলকাতা কলেজ স্ট্রিট প্রকাশনার প্রায় 10টা সংস্থা আছে, প্রকাশকদের 10টা সংস্থা আছে, 10টা সংস্থার একটি মাত্র সংস্থা হচ্ছে গিল্ড। বাকি 9টি আরো সংস্থা আছে। এই 10টি সংস্থার যারা কর্ণধার মূলত এই সরকারের সমস্ত টাকা, এবং গত বছর লকডাউন এবং নানা কারণে গত বছর কোনো বই বিক্রি সরকার বই কেনেনি সেভাবে, কিন্তু তার আগের বছর দুই সরকার মিলিতভাবে প্রায় 40 কোটি টাকার উপরে বই কিনেছিল। আমি খুব মানে কষ্ট করে হিসেব করে দেখেছিলাম যে আমাদের তার থেকে কত বই গেছে। আমাদের সেই 40 কোটি টাকার মধ্যে মাত্র 5,000 টাকার বই বিক্রি হয়েছিল। ঠিক আছে, সেই 40 কোটি টাকার মাত্র 5,000 টাকা আমরা পেয়েছিলাম। আর বাকি ওই কত যে হয় আমার আর অঙ্কটা বলতে পারছি না, এত বড় অঙ্ক তো আমার পক্ষে আর বিয়োগ করে বলা সম্ভব না। তো সেই অঙ্কটি বাকি এই যে 10টা সংস্থা বলছি, মূলত সেই 10টা সংস্থার যারা কর্ণধার তারাই প্রায় ভাগযোগ করে নেন। এটা কিন্তু ঘটনা। ফলে সবসময় গিল্ডের মূল কাজটা হচ্ছে মূলত কলকাতা বইমেলা করা, আর এছাড়া 2-4টে বইমেলা করে। তাহলে গিল্ডের ছাড়াও বাকি যে 9টা সংস্থা আছে তারাও কিন্তু সমান প্রভাবশালী এই সরকারের এই টাকাগুলো নিজেদের পকেটস্থ করার জন্য। নিজেদের প্রকাশনার বই, অখাদ্য কুখাদ্য বই, মানে এমন এমন বইও আছে যে হয়তো আহ মানে ধরো অতনুদার একটা বই অতনু প্রজ্ঞানের নামে লেখা হয়েছে, আবার সেই বইটারই হয়তো কভার টভার চেঞ্জ করে 2-4টে টাইটেল পেজ চেঞ্জ করে মারুফ হোসেনের নামে চালিয়ে দেওয়া হয়েছে। ওই সরকারের কাছে সেই দুটো বই দেওয়া হয়েছে, দুটো বই সরকার কিনে নিয়েছে, কাদা কাদা কপি কিনে ব্যাস হয়ে গেল। মানে এগুলো ফিকশন না এটা হয়। ইনস্টিটিউশনাল? এটা ইনস্টিটিউশনাল বিক্রি, মানে ধরো আমি বলছি তোমাকে প্রত্যেকটা জেলায় অন্ততপক্ষে ধরো কাছাকাছি 200, 150, 200, 300 এরকম লাইব্রেরি আছে। সরকারের লাইব্রেরি আছে। এই যে লাইব্রেরির যে বইগুলো কেনা নিয়ে যে সিন্ডিকেট চলে, সেটা একটা বিপুল ব্যাপার, মানে এসব ভাবা যাবে না, মানে সে বিপুল ব্যাপার। এই যে কোটি কোটি টাকা বলছি সেসব ব্যাপার আর কি। আচ্ছা, এছাড়া তোমার রামমোহন রায় ফাউন্ডেশন বলে একটি সেখান থেকে টাকা আসে, কেন্দ্র সরকার টাকা দেয় এবং তার সঙ্গে রাজ্য সরকার টাকা দেয়, দিয়ে একটা ম্যাচিং গ্র্যান্ট তৈরি হয়। তো সেই ধরো একটা পার্সেন্টেজ কেন্দ্র দেয়, একটা পার্সেন্টেজ রাজ্য দেয়, দিয়ে ওই এটা তৈরি হয়, ফান্ডটা তৈরি হয়। সেই ফান্ডের জন্য জেলায় জেলায় একটা আলাদা বই মেলা হয়, মানে সেটা এই বই আমাদের যেরকম নর্মাল জেলা বই মেলা এরকম নয়। মানে হয়তো 10টা 15টা প্রকাশনা, এই যে বললাম যে প্রকাশক সংস্থা 10টা, এরাই শুধুমাত্র বই নিয়ে যাবে ওদের নিজস্ব লোকজনদের বই নিয়ে। সেই বইগুলো তারা কিনবে, সেই সমস্ত লাইব্রেরি বিভিন্ন সংগঠন যে সরকারের, তারা এই বইগুলো কিনবে। যেরকম নানা রকম খেলা আছে। আমরা আসলে মুশকিল হচ্ছে যে এই নতুনদের অনেক রকম পজিটিভিটি আছে, শেষ 20 বছরে যারা বাংলা প্রকাশনা এসছে, যে তারা এইসব খেয়াখেয়ির মধ্যে থাকে না, তারা ডিরেক্ট পাঠকের কাছে পৌঁছতে চেষ্টা করে। এই যে ফেসবুক বলছি, হোয়াটসঅ্যাপ বলছি, বা এই ধরনের বিভিন্ন কাজকর্ম, তারা ওই সমস্ত জিনিসে পাত্তা দেয় না, তারা সরাসরি পাঠকের কাছে পৌঁছতে চেষ্টা করে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, আমাদের তার ফলে আমরা একটা বিপুল পরিমাণ টাকা থেকে বাইরে রয়েছি। যারা ওই ওই ধরনের সংগঠনগুলোর নেতা হোতা, তারাই মূলত খিটটা খেয়ে যাচ্ছে, ভালো ভালো বই না করেও
এদেরকে প্রকাশক বলা যায় না, এদেরকে প্রকাশক না বলে বইয়ের ব্যবসায়ী বলা যেতে পারে। এরা ব্যবসায়ী, এরা প্রকাশক নয়, দুটো আলাদা শব্দ। প্রকাশক দেখো আমাদের, আমি এটাই ভাবি সবসময়, যারা ধরো যারা প্রকাশক, এই প্রকাশক শব্দটা কেন দিয়েছে? বলতেই তো পারতো যেটা বইয়ের ব্যবসায়ী, তাই না? অন্য কোনো আলুর ব্যবসায়ী, ডালের ব্যবসায়ী, চালের ব্যবসায়ী, এরা খুব সম্মানীয় কাজ করেন, কিন্তু এদের কি আলাদা কোনো নাম আছে, কোনো পদ, একটা পদ আছে যে যে এই ব্যবসায়ীকে আমি এই বলবো? কেউ কিন্তু বলে না। ধরো কবিতার লেখক তো বলতে পারে তিনি কবিতার লেখক, বলে? বলে না, বলে কবি। তাহলে তার মানে নিশ্চয়ই কবি শব্দটার একটা আলাদা ওজন আছে, আলাদা একটা দায়বদ্ধতা আছে। তো তেমনি প্রকাশক শব্দটা যখন বলছে যে পাবলিশার, তার একটা দায়বদ্ধতা আছে। শুধু ওই টাকা আছে বই চেপে দিলাম, কি বই ছাপলাম, ব্যাপারটা এরকম নয়, বিষয়টা এরকম নয়। একটা সমাজের প্রতি, একটা মানুষের প্রতি, একটা পাঠকের প্রতি একটা আলাদা দায়বদ্ধতা আছে। তো শুধুমাত্র ব্যবসা তা নয়, আবার শুধুই শিল্প, ব্যাপারটা এরকমও নয়। শিল্প এবং ব্যবসা দুটোর একটা সমন্বয় সাধন করতে হবে, সেইটা তো মুশকিল হচ্ছে। আমাদের মতো যারা নতুন, যারা শেষ 20 বছরে ধরো বাংলা প্রকাশনা এসেছে, তারা একটু বোধহয় কোথাও গিয়ে মানে ব্যবসাটাকে ইগনোর করি আমরা বোধহয় কোনো জায়গাতে। ওই শুধুমাত্র ডিরেক্ট পাঠক, ডিরেক্ট পাঠক, পাঠক 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 খুঁজি। কিন্তু তার সঙ্গেও যে যে ওই সরকারি কিছু টাকা পয়সা পেলে যে আমাদের আরো ভালো ভালো বই করতে পারতাম, আরো ভালো বিজ্ঞাপন করতে পারতাম, আরো অনেক কিছু করতে পারতাম, যা করতে পারিনি, যা ভাবতেও পারছি না হয়তো। ধরো এই 40 কোটি টাকা যদি 1 কোটি টাকাও আমরা বেচতে পারতাম কখনো কোনো সময় বছরে, তাহলে ভাবো যে কি জায়গাটায় পৌঁছতে পারতাম। ধরো অতনুধার বই যদি সত্যি সত্যি অমন বিক্রি করতে পারতাম, যে না হয় নাই পড়লো, না হয় লাইব্রেরিতে গিয়ে ওই লাইব্রেরিতে 100 বই, 200 বই, 500 বই কিনে না হয় থাকলো বিভিন্ন জায়গাতে গিয়ে, কিন্তু দিনের শেষে টাকাটাও দরকার, যেটা একটু আগে বিতান বলছিল। যদি আমি সত্যি অতনু প্রজ্ঞান যা চাকরি করে, যে মাইনে পায়, এবং তাকে তার কোম্পানি যেভাবে খাটায়, তারপরে সত্যি সত্যি এরা যে লেখে, ব্যাপার, এটা বিরাট ব্যাপার। এবং এটা বাংলা লেখক জগতের বেশিরভাগ লেখক, একজন দুজন ছাড়া হয়তো বেশিরভাগ লেখককেই কিন্তু এরকম ভাবে কাজ করতে হয়, তাদের জীবিকা নির্বাহ করতে হয়। এবং যারা সেটা করেন, তারপরেও লেখালেখি করেন, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সত্যি শ্রদ্ধা করতে হবে যে এত কিছুর পরও তারা আজকে গবেষণামূলক কাজকর্ম করছেন। আচ্ছা, আরো একটা ব্যাপার, আমি আমি অতনুদা বলছিল সেই সময়টাতে, আমি তখন মানে অন্য একটা প্রসঙ্গে ঢুকে গেছিলাম, এটাও একটু বলে নিই একেবারে, নাহলে পরে আর হয়তো বলা হবে না। যে একটা সত্যি সবার ধারণা আছে যে থ্রিলার মানে শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যাপার, একটা নির্দিষ্ট ওই খুন খারাপি, দুটো একটা গুলি টুলি হবে, আর একটা গোয়েন্দা নেমে যাবে রাস্তায়, হয়ে যাবে, সবকিছু আবার ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু নিজের থ্রিলার প্রকাশনা করতে গিয়ে দেখেছি, আমি সত্যি সত্যি বছর 3-4 আগে পর্যন্ত কোনো থ্রিলার পড়তাম না, কিন্তু তারপরে যখন থ্রিলার ছাপতে এবং যখন থ্রিলার পড়লাম, তখন দেখলাম যে থ্রিলারের জগৎটা কিন্তু একটা ব্যাপক বড় জগৎ, মানে একটা বিশাল বড় জগৎ। মানে ধরো একটা উপন্যাস, শুধু উপন্যাস পড়লে কিন্তু হয় না। কি উপন্যাস? উপন্যাসটা রোমান্স উপন্যাস, আচ্ছা উপন্যাসটা ঐতিহাসিক উপন্যাস, উপন্যাসটা সামাজিক উপন্যাস, এরকম যেমন নানা রকম ভাগ করা যায় একটা উপন্যাসে, তেমনি থ্রিলারেরও নানা রকম ভাগ করা যায়, নানা রকম ভাগ করা যায়। মানে বিরাট ব্যাপার এটা একটা ব্যাপার। আমি দুটো বিষয় আমি ক্লিয়ার করে নিলাম অনেকক্ষণ ধরে, এত সুন্দর সুন্দর সেই বক্তব্যগুলো। শ্রমিক, বলো এবারে। আমরা প্রায় শেষ দিকে পৌঁছে গেছি আলোচনার। আমি একটা খুব ক্লিশেড প্রশ্ন দিয়ে শেষ করব। প্রথমে মারুফ তার কাছে, আমরা জানি যে একটা খুব ক্লিশেড সেইং আছে যে বাঙালি বাংলা বই পড়ছে না। এটা নিয়ে তুমি কি বলবে? বাঙালি কি আগে বাংলা বই পড়তো আদৌ? সেখান থেকে কি কমে গেছে, নাকি বাঙালি কোনো কালেই বাংলা বই সেরকম কিনতো না বা পড়তো না? বাঙালি শেষ 10 বছরে অনেক অনেক বাংলা বই, যা হয়তো তার আগের 20 বছরে পড়তো না। কিন্তু বাঙালি এই মুহূর্তে, মানে গত যদি 10 বছরের ধারা আমি দেখি, তাতে বাঙালি অনেক অনেক বই পড়ছে এবং বই কিনছে, এবং আশা করা যায় যে আগামী বই পড়বে। কেননা আমরা পৌঁছতে পারছি, যেটা অতনুদাও এর আগে বলেছে, যে আমরা বিশ্বের 30 কোটি বাঙালির কাছে পৌঁছতে পারছি। তো ফলে বাঙালি বাংলা বই পড়ছে, আরো পড়বে। আমি বিতানদার কাছে সেম প্রশ্ন নিয়ে যাব। অতনুদা যেরকম বললো যে বাংলা বই বিক্রির ক্ষেত্রে সরকারের বিমাতৃসুলভ আচরণের চেয়েও বেশি করে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে এই কিছু সংগঠন যারা ক্ষীরটা খেয়ে যাচ্ছে, সেটা একদিক। আর অন্যদিকে পাঠকরা
এই বাংলা বই কি কিনছে, বা কিনলেও কতটা কিনছে, বা এই বিক্রি স্ট্যাটিস্টিক্স দেখলে বেড়েছে না কমেছে রিসেন্ট টাইমসে, সেটা নিয়ে যদি কিছু বলো। মানে বাংলা বই যেহেতু পুরনো নতুন সবটা নিয়ে বিক্রি নিয়ে কথা হলো, তা আমি বলি যে আর বাংলা বই যদি আমরা সারা বিশ্বের প্রেক্ষিতে ফেলে দিই, তাহলে মাথায় রাখতে হবে বাঙালিদের মধ্যেই সেই একজন লেখক আছেন শুধুমাত্র বই লিখে তার ব্যক্তিগত একটা দ্বীপ আছে, তার নাম হচ্ছে মানে হুমায়ুন আহমেদ, আমরা জানি। এবং সুনীল বাবুর ছেলে আজও আমেরিকা থেকে বছরে বোধহয় 1-2 বার এসে কোটি কোটি টাকা রয়্যালটি দিয়ে তিনি বিদেশে ফিরে যান। বাঙালি লেখক কিন্তু তারা তারা কিন্তু ইংরেজি লেখক নয় বা অন্য কোনো ভাষার নন, বাঙালি লেখক তারা। আর বাঙালি পাঠক কমেনি। বাঙালি পাঠক কিন্তু এই গত 15 বছর 10 বছরে কিন্তু পাঠক আস্তে আস্তে বাড়ছে, এটা খুব মানে গুরুত্বপূর্ণ বাড়ছে। আর আরেকটা কি বললে আমি সেটা বোধহয় মিস করে গেলাম, মানে আরেকটা বোধহয় কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, নাকি মোটামুটি আমি এইটাই বললাম? যে বাংলা বাংলা বইয়ের বিক্রি নিয়ে এই স্ট্যাটিস্টিক্স তোমার আর opinion। আরেকটা কথা বলে যেটা মারুফদা বললেন, মারুফদা যেটা বলছেন যে ওই সিন্ডিকেট রাজ, সেটা কিন্তু সেটা ব্যবসা, তার সাথে পাঠকের কোনো সম্পর্ক নেই। ওই বইগুলো কিন্তু পাঠক পড়েন না। যদি পাঠক পড়তেন তাহলে এই মানে 2 নম্বরি গুলো করতে পারতো না, মানে ওই সিন্ডিকেটের মাথারা। পাঠক আলাদা, যেটা আমরা করি যে একদম বিটুবি, মানে ধরো এই মারুফদা আমরা যেটা করি একদম পাঠকের সাথে সরাসরি আমরা কাজ করি। আমরা মাঝখানে আমাদের আর ওই কোনো সরকার সরকার ইত্যাদি আমাদের দরকার হয় না। ফলে ওর সাথে মানে ওটা হচ্ছে বিক্রি, ওটার থেকে টাকা আসে, তাতে আমরা নতুন কোনো বইতে ইনভেস্ট করতে পারতাম, মারুফদা সেটা বলতে চেয়েছেন। আর পাঠক সেটা আলাদা, তারা কেউ মানে যারা ওটা করে তারা কেউ পাঠক নিয়ে চিন্তা ভাবনাই করেন, বা তাদের কোনো পাঠকই নেই হয়তো। আমি শেষ যাবে অতনুদার কাছে। তুমি এটা নিয়ে কি বলবে, এই বাঙালি বাংলা বই পড়ে না বলে যে এই কমন সেইংটা আছে, এটা কি সেই সবসময় আমরা যেটা বলি যে আগে যা ছিল খুব ভালো ছিল, এখন যা আছে খুব খারাপ আছে, এইটারই একটা এক্সটেনশন, নাকি এর কোনো সত্যতা আছে? লেখক হিসেবে তোমার কি মনে হয়েছে? এটা না আমি অভিজ্ঞতায় দেখেছি। ধরো আজ থেকে অন্তত 10 বছর আগেও প্রবাসী বাঙালির ক্ষেত্রে দেখেছি যে মানে পশ্চিমবঙ্গের বাইরে যে বয়স্ক লোক মানেই বলছে যে বাংলায় লেখালেখি কিছু হয় না, লাস্ট লেখালেখি হয়েছে 70s-এ, তারপরে আর কিছু হয়নি মাঝখানে। তো এবার আমি জিজ্ঞেস করেছি মাঝখানে আপনি কি পড়েছেন, সেটা কিন্তু পড়েনি। তো তার ফলে সে মাঝখানে ইংরেজি বই পড়েছে, এখন তার কোনো দোষ নেই, কারণ সে তারপরে প্রবাসে চলে গেছে, সেখানে বাংলা বই সেইভাবে পাওয়া যায় না, সে ইংরেজি বই পড়ে কাটিয়েছে। তার ফলে তার একটা, এবং সে জানেও না কি বাংলা বই বেরোচ্ছে না বেরোচ্ছে, সে জানে না। তার ফলে তার একটা আইডিয়া হয়ে গেছে যে লাস্ট হয়েছে 70s, তারপরে আর কিছু হয়নি আর কি। তো এই সোশ্যাল নেটওয়ার্কিং আসার ফলে এই যে এত বেশি কালচার শুরু হয়েছে বইপত্র সম্পর্কে, তো ফলে এখন কিন্তু একটা বাঙালি মানুষ যে প্রবাসে বসে আছে তার ক্ষেত্রেও আইডেন্টিটির প্রকাশ হচ্ছে তার মোবাইলে বাংলা ফন্ট থাকতে হবে, এবং সে বাংলা ফন্টের মাধ্যমে অ্যাটলিস্ট ফেসবুকে কিছু লিখতে হবে। তো এইটা কিন্তু একজন বাঙালিকে অনেক বেশি তার আইডেন্টিটি সচেতন করে তুলেছে যে আমি বাঙালি, আমি বাংলা লিখতে পারি, অতএব আমার একটা এন্টিটি আছে এই পুরো ইন্টারনেট জগতের মধ্যে। এবং সে যখন এই এন্টিটি নিয়ে কোনো একটা ফেসবুকে কোনো একটা গ্রুপে ঢুকছে কিংবা কোনো একটা পেজে ঢুকছে এবং সেখানে দেখতে পাচ্ছে কোনো বই নিয়ে আলোচনা হচ্ছে, তুমুল আলোচনা হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, আমরা যে একটু আগে ট্রোলের গল্প করছিলাম, এবার এটাকে বলছে ট্রোলের পজিটিভ দিক, যে কোনো একটা বইকে কেন্দ্র করে মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, যে মানুষটা কিছুই জানতো না বইটি সম্পর্কে সে কিন্তু অ্যাটলিস্ট আপডেটেড হচ্ছে যে ওকে তাহলে এই মানুষটা লেখালেখি করে, এই মানুষটার বইটার বেসিক কন্টেন্ট হচ্ছে এইটা, এবং আমরা তাহলে পড়ে দেখি যে ব্যাপারটা কি। তো ফলে এই যে একটা অ্যাওয়ারনেস, এটা কিন্তু গত 10 বছরে প্রচুর মানুষ যারা বাংলায় কিছুই হচ্ছে না, পুরোটাই হয়েছে 70s অব্দি, তারপরে ইংরেজিটা পুরোপুরি, তাদের মধ্যে কিন্তু এটা অনেক বেশি কম। এখন প্রচুর মানুষ বাংলা বই নিয়ে চর্চা করছে। আমি আমার ব্যক্তিগত এক্সাম্পল দিতে পারি। মারুফের সঙ্গে কথা হয়েছে আমার এক অনেক সিনিয়র একজন কোম্পানির একজন অনেক সিনিয়র ভদ্রলোক মানুষ, উনি ওনার বাবার একটা বই ছাপাতে গেছিলেন, তখন কি করে ছাপবো না ছাপবো আমি তখন মারুফের সঙ্গে কথা বলে দিয়েছিলাম। তো সেই কনসিয়াসনেসটা এসছে যে বাংলা প্রকাশনী, বাংলা থেকে ছাপা, বাংলায় যেটা বড়সড় জগৎ আছে যেখানে প্রচুর মানুষ কাজকর্ম করছে, প্রচুর মানুষের বিক্রি বার্তা হচ্ছে, প্রচুর লেখক এখানে লিখছেন, চর্চা হচ্ছে, এই কনসিয়াসনেস গত 10 বছরে সোশ্যাল নেটওয়ার্কিং আমাদের সঙ্গে বিশালভাবে করে দিয়েছে। ফলে ওই জায়গাটা নেই যে বাংলা বই নেই, বাংলা বই পড়ে না, এই যে নাকশিট কোনো ভাবটা, এটা কিন্তু গত 10 বছরে অনেকখানি কম হয়ে গেছে। আমরা এই বলে আমরা শেষ করছি। শেষের আগে আমি শ্রমিককে ডেকে নেব। তার আগে আমি বলতে চাই অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, খুব সমৃদ্ধ হলাম, খুব ভালো একটা আলোচনা হলো, আর তার জন্য সত্যি অনেক অনেক ধন্যবাদ। খুব ধন্যবাদ ভালো তোমাকে, আলোচনা। সবাইকে ধন্যবাদ।
খুবই ভালো লাগলো আলোচনাটা, মানে এই 1 ঘন্টা যদি কেউ রিভিউ করে তাহলে এতগুলো দিক উঠে এসছে, মানে আমরা নিজেরাও সত্যি অভিভূত হয়েছি। যেটা বলে শেষ করবো সেটা হচ্ছে, যারা দেখেছেন, আমি দেখছিলাম 25 জন 26 জন মতো এক সময় দেখছিল, যারা প্রত্যেকে দেখেছেন আপনারা জানেন যে আমরা অ্যাকচুয়ালি হুদুদ মিউজিক এন্ড এন্টারটেনমেন্ট বলে একটা ইউটিউব চ্যানেল চালাই। তো আপনারা হুদুদের সঙ্গে থাকুন, ইউটিউব চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। আমরা সেখানে আমাদের অরিজিনাল সংস তৈরি করি, তার পাশাপাশি এই আলাপচারিতা বিষয়টা আমরা চালাচ্ছি, এটা সিজন 2 চলছে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে খুব ভালো থাকবে। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।